এক সেকেন্ড, আপনি বেশ কয়েকবার তীর বার করেছেন মানুষের মাথা থেকে? পাত্র পেটে পড়লে অনেক সময় অনেকেরই উইলিয়াম টেল, সবাই নিজেকে উইলিয়াম টেল ভাবতে শুরু করে। তীর খেয়ে মদ ছড়বেন না। নাক্কারু গলাটা আমি যে সাবজেক্ট হিসেবে আমি চুজ করেছি, একটা কারণ হচ্ছে আমি একটা সামাজিক জীবন বজায় রাখতে চাই। শিক্ষা এবং স্বাস্থ্য, সেই দুটো যখন সরকার দায়িত্ব নিয়ে নেয় তখন যে কি হতে পারে সেটা আমরা চোখের সামনে দেখেছি। স্মোকিং, বিড়ি যতদিন প্রিভ্যালেন্স থাকবে ততদিন তো হেরেনের ক্যান্সার তো হবেই। মোটামুটি ওভার প্রিপেয়ার করলে সবসময় দেখা যায় যে মানে সমস্যাটা অতটা হয় না। আমি জীবনে একবার ইএনটির কাছে গেছিলাম কারণ আমি ভুল করে এক টুকরো কাঁচ গিলে ফেলেছিলাম। প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে তাহলে অপারেশন রিয়েলি গন্ডগোল হয়। প্রচুর মিথ, আরবান মিথ জারি আছে, সেইগুলো সমানে চলে আর কি। এটা করো না, ওরে বাবা যেও না, বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়বে, ইনজেকশন দিলে মরে যাবে। স্টেজে যে ওই গিয়ে ওই যে আলো আর ওই কালো কালো মাথাগুলো, ওটার একটা আলাদা ব্যাপার আছে। প্রথমেই বলে এই তো আপনি, তারপরে মাথা চুলকে মনে করতে পারে না কোন সিনেমা, কোন নাম, কিছুই মনে করতে পারে না। একজন ফোন করে বললো, আমার এক দাদা অর্থোপেডিক্সে, বললো একটা পেশেন্ট আছে এরকম 5 স্টার হোটেলে, তুমি গিয়ে একটু ঘরে দেখতে পারবে না? আমি তো দেখি না, তুমি জানো। বললে দাঁড়াও আগে শোনো কি অসুবিধা হলে কখন এখন দিলে হবে, আমি আমার গাড়ি নিয়ে কিন্তু আমি হেঁটে চলে যাচ্ছি। ডক্টর বা অ্যাক্টর দুটোর মধ্যে কোনোটাই যদি না হতেন তাহলে কি হতো? হাউস হাজবেন্ড। আমার আজকের অতিথি যিনি, তার দুটো আলাদা সত্তা আছে। একদিকে তিনি ইএনটি অ্যান্ড স্কাল বেস সার্জন, ইউকের একাধিক নামী হাসপাতালে বহুদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন, কাজ করেছেন। একই সঙ্গে উনি কিন্তু অভিনেতাও বটে, এবং আপনি ওকে দেখেছেন ড্র্যাকুলা স্যার, ঈগলের চোখ বা নট ওভার নট আউটের মতো আরও অনেক সিনেমাতে। তার সঙ্গে কথা বলে আমরা আজকে জানার চেষ্টা করব যে একজন মানুষ অথচ তার দুটো আলাদা সত্তা, এই দুটো তিনি ব্যালেন্স করে চলেন কিভাবে। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথাতে স্বাগত জানাই ডক্টর অর্জুন দাশগুপ্তকে। নমস্কার। আচ্ছা, বেশিরভাগ মানুষই অন্তত ধরে নেওয়া যায় 25 বছর বয়সের মধ্যে তাদের পেশা বেছে নেয়। এবার আপনি অভিনেতা এবং ডাক্তার, এই দুটোর মধ্যে 25 বছর বয়সের মধ্যে আপনি কোনটা বেছে নিয়েছিলেন? আসলে ডাক্তার হওয়াটা ঠিক আমার ব্যক্তিগত ডিসিশন ছিল না। আমার বাবা মারা যায় 8 বছর বয়সে। তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল খুব খারাপ। তো শেষ দিনগুলো উনি হাসপাতালে ছিলেন, দেখেছেন কাছাকাছি থেকে। তো তারপরে উনি 2 মাস বেঁচে ছিলেন, তারপরে মারা যান আর কি। মারা যাওয়ার আগে আমাকে এই বাসটি দিয়ে যান, যে উনি বলেন যে আমি যেন ডাক্তার হই। তো ছোটবেলা থেকে ওইটা নিয়ে আর চিন্তা করিনি, মানে আমার কাছে ওই পাথটা ফিক্স ছিল যে ডাক্তার আমাকে হতে হবে। এবং সুতরাং আমার মানে ওইভাবেই ভালো লাগা, ওইভাবেই সাবজেক্ট চয়েস সবকিছুই গ্রো আপ করেছে। এবং সেটা নিয়ে আমার যে কোনো অভিযোগ আছে তা নয়, যে জোর করে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একদমই না। আমার ভালোই লেগেছে আর কি ওইভাবে ওয়াকিং করতে। আর অভিনয়টা কিছুটা মানে একটা ছোটবেলা থেকেই একটা টান তো ছিলই। যদিও আমার স্কুলে সেন্ট লরেন্স স্কুল ছেলেদের স্কুল, যেখানে বেশিরভাগ সময় আমাকে মেয়েদের রোল দেওয়া হতো। তো না হাসবেন না, সিরিয়াসলি আমার আমার নিজেকেও এটা করতে হয়েছে। এবং মানে সেখানে তো কোনো তর্কাতর্কি কোনো ব্যাপারই ছিল না। তো একটা মনে আছে, ওই ক্যাকটাসের সিধু, সে আমার ব্যাচমেট ছিল। তো আমাদের দুজনকে সিরাজউদ্দৌলা নাটকে, একজনকে বোধহয় ঘাসেটি বেগম, আরেকজনকে বোধহয় অন্য একটা ক্যারেক্টার, দুজনকে দুটো মহিলা ক্যারেক্টার দিয়েছে। তো আমি তাও আমার মানে একটু ম্যাচুরিটি ওইভাবে একটু পরে এসছে, আমাকে তবু মহিলা মানিয়ে গেছে। সিধুকে একেবারে মানায়নি। সিধুকে পুরো মনে হচ্ছে ছেলে যেন মেয়ে সেজেছে আর কি। সে একটা ভয়াবহ আর কি, মানে সেই দিনগুলো, মানে সেগুলো খুব একটা সুখকর অভিজ্ঞতা নয়। বুঝতেই পারছেন স্কুলের ছেলে বন্ধু বান্ধব তারা কিরম ভাবে আমাদের রিসিভ করেছে স্টেজে গিয়ে। তো কিন্তু অভিনয়ের প্রতি একটা টান তো ছিলই। তো সেইখান থেকেই আমরা মানে যখন কলেজে পড়তে শুরু করলাম তখন আমাদের থিয়েটার গ্রুপ তৈরি হলো, এবং তারপর থেকে আর মানে অভিনয়টা বন্ধ করিনি আমরা, নাটক এবং অভিনয়। এই দুটোর মধ্যে আপনার ফার্স্ট লাভ কোনটা? এরে ডাক্তারিটা তো পেশা আর কি, এবং তার দায়িত্ব কিছুটা। তো ওইখানে তো আমার কোনো কম্প্রোমাইজ করা যায় না, আমি খুব এনজয় করি।
তবে যে কোনো ডাক্তারদের একটা স্বাভাবিক এবং সুস্থ মানসিকভাবে থাকতে গেলে আরেকটা কিছু দরকার। তো সেটা বই পড়া হতে পারে, লেখালেখি হতে পারে, আমার ক্ষেত্রে সেটা অভিনয়। ইট গিভস মি দ্যাট উইন্ডো, ব্রিদিং স্পেস বলতে পারেন। কিন্তু আপনি আরেকটা কিছু দরকার বলছেন, ডাক্তারদের যে অমানুষিক শিডিউল হয়, পাগলের মতো কাজের শিডিউল হয় আপনাদের, আরেকটা কিছু হবে কোত্থেকে? না, এখানে একটা ব্যাপার আছে, এখানে একটু আগে থেকে একটু হিসেব করতে হয় যে কিছু কিছু জায়গা আছে যেখানে সত্যিই কোনো দম নেওয়ার সময় পাওয়া যায় না, যে যেমন অর্থোপেডিক্স, যেমন জেনারেল সার্জন, যেমন ট্রমা, যেমন ক্রিটিক্যাল কেয়ার, যেমন গাইনোকোলজিস্ট। মানে বিদেশে আমার ওয়াইফ হচ্ছে গাইনোকোলজিস্ট ছিল, সে সারা রাত ধরে নাও একটা চেয়ারে অবধি বসেনি, এমন স্কেজুল থাকতো আর কি, চন্দ্রিমা। সেখানে আমি যেহেতু জানতাম যে আমি একটু ওইদিকে যাব, সুতরাং ন্যাচারালি নাক কান গলা, ডার্মাটোলজি, আই, এই যে স্পেশালিটিগুলো, এটাতে আপনার একটা সামাজিক সত্তা থাকবে। তো মানে কত এমার্জেন্সি কতটা কম, কতটা আপনি ইয়ে করতে পারছেন, মানে কতটা অন্যান্য ব্যাপারে সময় দিতে পারছেন, সেগুলো ম্যাটার করে। তো সেখান থেকেই নাক কান গলাটা আমি যে সাবজেক্ট হিসেবে হিসেবে আমি চুজ করেছি, তার অনেক একটা কারণ হচ্ছে আমি একটা সামাজিক জীবন বজায় রাখতে চাই প্যারালাল টু ডাক্তারি। মানে আপনি বলছেন মেডিকেল স্টুডেন্টসের জন্য অ্যাডভাইস হচ্ছে যে জীবনে যদি একটা সোশ্যাল লাইফ চাও, তাহলে এমন কোনো ফিল্ডে যেও না যেখানে এমার্জেন্সি কেয়ার ইজ ইনভলভড। এমার্জেন্সি কেয়ার যদি থাকে তাহলে সেইভাবেই করো, তাহলে টিম প্র্যাকটিস করো, মানে যাতে অনেকে মিলে আছো, তোমাকে একটা সময় অফ দেওয়া যায়। কিন্তু একা মানে আমরা আমাদের সময় যেভাবে হতো আর কি, সেভাবে অসম্ভব। মানে তখন সারাদিন ধরে ফোন আসবে, সারাদিনই পড়ে থাকতে হবে ওখানে মোটামুটি। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কারণ আমার কলেজে এক বান্ধবীর বাবা ছিলেন গাইনোকোলজিস্ট, যিনি মানে কলকাতার বাইরে। হ্যাঁ। আর যে সেই অঞ্চলে উনি বোধহয় 50 কিলোমিটারের মধ্যে একমাত্র গাইনোকোলজিস্ট, কাজে তার লাইফ বলে কিছু নেই। না, লাইফ বলে কিছু নেই, সকাল বিকেল রাত যখন খুশি call মাঝরাত করবে। টাঝরাত মানে চেম্বার করে ফিরলেন প্রচন্ড ক্লান্ত, দুগরস ডিনার খেয়েছেন, স্যার এটা এমার্জেন্সি ডেলিভারি কেসে হয়ে গেল, হয়ে গেল ওখানেই শেষ। দ্য ওয়ে আউটই হচ্ছে একটা টিম প্র্যাকটিস করা। মানে আপনি যদি একটা ডিপার্টমেন্টে বিলং করেন, আপনি যদি ইনস্টিটিউটে বিলং করেন যেখানে কিনা একটা অনকল আছে, মানে ধরে নিন সপ্তাহে একদিন আপনি 24 ঘন্টা দিচ্ছে, আপনি সমস্ত এমার্জেন্সির জন্য রেসপন্সিবল, বাকি দিনগুলো অন্য লোক রেসপন্সিবল, বিভিন্ন হাসপাতালে যেরকম হয়, তাহলে তাও একটা সেন ইয়ে পাওয়া যায়, একটা মোটামুটি সভ্য সামাজিক জীবন বজায় রাখা যায়। কিন্তু আপনার এই যে অভিনয়, আপনার পেশেন্টরা কখনো চেম্বারে ঢুকে, আরে আপনাকে তো আমি অমুক সিনেমায় এরম হয়নি? একদম হয়েছে, পরের পার্টটুকু বাদ দিয়ে। প্রথমেই বলে এই তো আপনি, তারপরে মাথা চুলকে মনে করতে পারে না কোন সিনেমা, সিনেমা? কোন নাম, কিছুই মনে করতে পারে না, তখন মাথা চুলকে বলে, তারপর কিছুক্ষণ গুগল সার্চ ফার্চ করে, তারপরে বলে আর কি। সুতরাং পট করে ওই সিনেমায় আপনাকে দেখলাম, এটা এই যে হয় না তা নয়, একটা সিনেমা যখন রিলিজ করেছে, সেটা যখন বাজারে চলছে, তখন কিংবা হঠাৎ করে যেটা ওটিটিতে চলে এলো, তো তখন ওই অনেকে এসে বলে যে রাস্তাবাবু আপনাকে কিন্তু দেখলাম। তা আমি একটা মুচকি হাসি দিই, কারণ এই 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 কম্পার্টমেন্টটা আমি খুব মেনটেন করি, যে ডাক্তারি যখন করছি তখন আর অন্য কিছু নিয়ে আমি কথা বলা খুব পছন্দ করি না আর কি, উচিত নয় আর কি। হুম। আপনার ফ্যান পেশেন্ট আছে তার মানে? হ্যাঁ, কিছু তো আছেই, কিছু তো আছি। সেলফি তোলার জন্য যারা নিশ্চয়। একদম, যাওয়ার সময় একটা। আচ্ছা, আপনি ইউকেতে তো প্রায় 1 দশকের বেশি কাজ করেছেন, আর ওখানে তো এনএইচএস আছে। এবার যারা জানেন না তাদের বলে রাখি, এনএইচএস হচ্ছে ন্যাশনাল হেলথ স্কিম ইউকের। আমি যতদূর জানি একটা দুটো ইলেকটিভ প্রসিডিওর ছাড়া বেশিরভাগ মেডিকেল প্রসিডিওর্স আর ফ্রি, সম্পূর্ণভাবে বিনামূল্যে। ডাক্তারকে দেখাতে গেলে তার জন্য কোনো ফি দিতে হয় না। 60 বছর বয়সের, 60 বছরের কম যদি আপনার বয়স হয়, তাহলে আপনার যে কোনো ওষুধ, যত ওষুধই হোক, আপনাকে দিতে হয় 8 পাউন্ড। 60 বছরের বেশি বয়স হয়ে গেলে সেই টাকাটাও দিতে হয় না। দ্যাট ইজ দি এনএইচএস। বাচ্চাদের এইবারে এই এনএইচএস এর সঙ্গে 1 দশক ধরে কাজ করে আপনি কি কি শিখেছেন?
আম, প্রথমেই যেটা তুমি বললে আর কি, এই 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 সোশ্যাল মেডিসিন যেটা, এটা ইউরোপিয়ান মডেল। এটা এটা শুধু ইংল্যান্ডে নয়, এটা মোটামুটি ফ্রান্সে তো হয়। ফ্রান্স থেকে শুরু করে পুরো ইউরোপেই সমস্ত দেশেই এটার একটা না অন্য ভার্সন আছে। তো এটা একটা অসাধারণ, এবং আমি সিরিয়াসলি দেখেছি যে যে একজন মিলিয়নিয়ার এবং তার পাশের বেডে একটা হোমলেস রাস্তা থেকে তুলে এনেছে, দুজনে পাশাপাশি দুটো বেডে আছে, এটা আমি নিজের চোখে দেখেছি। আমি দেখেছি আমার সামনে, যদিও ওখানে প্রাইভেট প্র্যাকটিসে ছিল না তা নয়, ছিল খুবই ছোট অল্প কিন্তু ছিল। আহ, সেখানে আমাদের একজন এমপি ছিল টনি বেন বলে, ইউকে খুব বিখ্যাত একজন বামপন্থী এমপি, অসাধারণ অসাধারণ বক্তা ছিলেন। তো আমি ক্লিনিক করছি, এমন সময় আমাকে দৌড়ে আমার যে সিস্টার, সে এসে বললো যে স্যার আপনার, ওখানে তো স্যার বলতো না, ডক্টর, ডক্টর আপনার এতে একজন টনি বেন বসে আছে। তো আমি তো লাফিয়ে উঠে দৌড়ে গেছি, গিয়ে দেখি যে লাইনের মধ্যে বুড়ো বসে আছে। তা আমি বললাম যে আসুন আপনি, আপনাকে দেখে দিই। বললো না, আমি যাব না, সবার হলে শেষ হলে তবেই আমি আসবো। না, লাইন ভেঙে যাবেন না। এবং আমি 1 ঘন্টা ওয়েট করলেন, তারপরে যখন ওনার লাইনটা এলো তখন উনি বললেন যে আমি না ওই হাউস অফ এতে লর্ডসে কে কি বলছে শুনতে পাচ্ছি না, আমার কানে খুব কম শুনছি। তো আমি একটা হিয়ারিং এর ব্যবস্থা দিলাম, যেটাও কিনা আবার ফ্রি। উনি নিয়ে চলে গেলেন। মানে এগুলো না চোখ খুলে দেয় আর কি, যে যে কিভাবে কোথায়, এবং মানুষের মাথা থেকে যখন স্বাস্থ্য ব্যাপারটা মানে চলে যায় খরচটা, তখন মানুষ অনেক ফ্রি হয়ে যায়, অনেক 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 কিছু করতে পারে, যেগুলো শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটোর পেছনে যখন, সেই দুটো যখন সরকার দায়িত্ব নিয়ে নেয়, তখন যে কি হতে পারে সেটা আমরা চোখের সামনে দেখেছি। মানে এইটা অনেকটা কমে যায়, স্ট্রেস মানে কমে যায়, মানে একদম চলেই যায় বলা যায় আর কি। তো মানে এটা এটা একটা অদ্ভুত ভালো জিনিস, এবং এটা মানে এটা দারুণ জিনিস। এটা এটা সবার শেখা উচিত আর কি, সারা পৃথিবীতে সবার শেখা উচিত যে কিভাবে এই এই জিনিসটা করতে হয়। টনি বেনের একটা স্পিচের অংশ রিসেন্টলি ভাইরাল হয়েছিল, আমরা অনেকেই দেখেছি, যেখানে উনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, ইরাক ওয়ার। ইন দ্যাট কেস আর একটা জিনিস যেটা আপনার কথা শুনতে শুনতে আমার মনে পড়লো, সেটা হচ্ছে এইরকম সিস্টেমে থাকে এনএইচএস এর একজন ডাক্তারের আমি ইন্টারভিউ শুনেছিলাম অনেক আগে, যাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উনি যে ওষুধগুলো প্রেসক্রাইব করছেন সেই ওষুধগুলোর দাম উনি জানেন কিনা। ডাক্তার বলছেন না, আমি দাম জানি না, না, এবং দাম জানাটা আমার কাজ নয়। একদম, আমার একদম। পেশেন্টের জন্য যেটা যেটা ভালো ভালো সেটাই রেকমেন্ড করবো, তার যতই দাম হোক। যতই দাম হোক না কেন। এইটা একটা অদ্ভুত জিনিস আর কি। আচ্ছা, বিদেশে সফল ক্যারিয়ার গড়ে তোলার পর আপনার হঠাৎ কলকাতায় ফিরে আসার ইচ্ছে হলো কেন? আসলে আমি সবসময় জানতাম যে ফিরে আসবো। তো আমার প্ল্যান ছিল 4.5 বছর, মানে যাব, ডিগ্রিটা করব, কিছু ট্রেনিং করব, করে ফিরে আসব। তো সেটাই 13 বছর মতো লেগে গেল আর কি। কিন্তু ফিরবো, আমি প্রথম থেকেই ওটা ডিটারমাইন্ডই ছিলাম যে আমি ফিরবো। এবং আমি, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ চন্দ্রিমা, দুজনেই মিলে আমরা জানতাম যে আমরা ফিরে আসবো, আমার দেশ, আমার দেশে তো ফিরবই। তো এইটা নিয়ে কোনো দ্বিরুক্তি ছিল না, আমি সেইভাবেই করেছিলাম আর কি। এবং আমি জানতাম যে ফিরে এলে যে প্রথম কয়েক বছর খুব খারাপ যাবে, কারণ ওখানে একবার অভ্যেস হয়ে গেলে। তো সেইটার জন্য আমি যেটাকে বলে আই বার্ন দ্য ব্রিজেস আর কি, মানে আমি আমার রেজিস্ট্রেশন ওখানে ক্যান্সেল করে দিয়ে, গাড়ি বেচে দিয়ে, 2খানা গাড়ি বেচে দিয়ে, বাড়ি বেচে দিয়ে, এমন নিয়ে করেছিলাম যে আমি চাইলেও আর ফিরে যেতে পারবো না। কারণ প্রথম 2 বছর খুব কষ্ট হয় আর কি, মানে প্রতি মুহূর্তেই মনে হয় যে একটা করে ক্রাইসিস আসে, আর মনে হয় দূর, চলো প্লেনের টিকিট কেটে আবার ফেরত যাই। সেইটা প্রিভেন্ট করতে পেরেছি, তো নাও মানে এখন আর ওই সব মনে টনে হয় না। আচ্ছা, যে জিনিসটা দিয়ে আপনার আমি ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম আজকে, সেই ব্যাপারটা আসি। স্কাল বেস সার্জারি, প্রথমত স্কালের বেসটা কোথায়? স্কালের বেস হচ্ছে, আপনি নাক থেকে যদি এই পেছনের নেপ অফ দ্য নেক আর কি একটা লম্বা লাইন টানেন, আর দুটো কানের মধ্যে দিয়ে যদি একটা লাইন টানেন, ওটা মাঝামাঝি গিয়ে যেখানে মিট করবে ওই জায়গাটা হচ্ছে স্কাল বেস। মানে খানিকটা আমার এই টাগরার উপরে আরো পেছনে, আরো পেছনে, মানে একদম এখান থেকে মিড লাইন, এখান থেকে মিড লাইন, এখান থেকে মিড লাইন, একদম মাথার মধ্যিখানে। তো এই জায়গাটাকে ধরা হতো যে
এখানে কোনো অপারেশন করা সম্ভব নয়। তার কারণ ওখানে মানে এত ইম্পর্টেন্ট সমস্ত আর্টারি, শিরা, উপশিরা, নার্ভ ওখানে আছে যে ওইখানে পৌঁছানোটাই সম্ভব নয়। তো সেইখানেই এন্ডোস্কোপ যেটা সেই আসার পরে দেখা গেছে যে এখানে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট নয়, এবং অনেক ব্রেন টিউমার আছে যেটা নাক দিয়ে অনেক ইজিলি পৌঁছানো যায়। মানে যেগুলো ধরো না ব্রেন খুলে করতে হতো সেগুলো এখন অনেক ইজিলি নাক দিয়ে পৌঁছে যাওয়া যায়। এখানে বলে রাখা ভালো যে স্কাল বেস সার্জারি কিন্তু একা করা যায় না, ইউ হ্যাভ টু ডু ইট উইথ এ নিউরোসার্জন। মানে কারণ অনেক কিছুই আসে হচ্ছে অর্ধেক ওদিক থেকে, কিছুটা নাকে চলে আসে কিন্তু অনেকটাই ব্রেনে থাকে আর কি। সুতরাং টেকনিক্যালি ইউ হ্যাভ টু ডু অ্যালং উইথ এ নিউরোসার্জন। তো দুরকম হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়ার স্কাল বেস যেটা নাক দিয়ে, যেটা আমি করি, আর আরেকটা হচ্ছে ল্যাটারাল স্কাল বেস যেটা কান দিয়ে ঢুকতে হয় আর কি। কান দিয়ে ভেতরে কানের পেছনে যে টিউমারগুলো হয়, যেগুলো হয় সেগুলো ওখান দিয়ে ইনফেকশনগুলো হয়। তো সেটা ল্যাটারাল স্কাল বেস সার্জনরা পৌঁছায়, আমি হচ্ছে অ্যান্টেরিয়ার। কারণ আমরা এই ক্যামেরা দিয়ে নাক দিয়ে অপারেশনটা আমরা ইএনটি খুব ভালো করি, সুতরাং আমাদের দরকার পড়েছে এবং একসাথে আমরা করি। গত সপ্তাহেও করেছি আমরা। কান টানলে মাথা আসে শুনেছিলাম, নাক টানলেও মাথা আসে এই প্রথম কান আর নাক দুটোকেই টানতে হবে, তাহলেই পৌঁছে যাবে আর কি। আচ্ছা, এই ধরনের একটা ডেলিকেট সার্জারি করেন যখন, তখন আপনার মধ্যে একটা নার্ভাসনেস থাকে না? কারণ এখানে ভুল করলে তো সাংঘাতিক কনসিকুয়েন্সেস। এটা তো একটা ট্রেনিং, এটা নিজেকে আস্তে আস্তে শান্ত করতে হয় আর কি। যেটা করতে হয় হচ্ছে মানে দ্য মেথড যেটা আর কি, সেটা মেটিকুলাস প্ল্যানিং। এবং আমি নিউরোসার্জন, যে রেডিওলজিস্ট যে কিনা সিটি স্ক্যান এমআরআই করেছে, তারা তিনজনে বসে আমরা একটা ভার্চুয়াল একটা করে নিই আর কি। তাহলে এটা হবে, তাহলে ওটা হবে, তাহলে ওটা ওখানে আছে, তাহলে শিরাটা আছে ওইদিকে যাওয়া যাবে না। তো এইগুলো আমরা নিজেদের মধ্যে করে নিয়ে তবেই যাই। এই তো প্রায় নাটকের রিহার্সালের মতো। একটা তো রিহার্সাল দিতেই হয়, একটা রিহার্সাল দিতে হয়, এবং তাহলে যেটা হয় 100% যদি এইগুলো সম্বন্ধে, এবং এইটা গেলে এখানেই হতে পারে, সেক্ষেত্রে এদের এদের দরকার, রক্ত দরকার, কি এই দরকার, কি নাম মনিটর দরকার, কি নেভিগেশন দরকার, এইগুলো আগে থেকে জানা থাকলে মোটামুটি ওভার প্রিপেয়ার করলে সবসময় দেখা যায় যে মানে সমস্যাটা অতটা হয় না। আন্ডার প্রিপেয়ার করে তারপর ওখানে গিয়ে উড়ি বাবা কি হলো, তারপরে একে ডাকো ওকে ডাকো, ওইটা আমি খুব একটা পছন্দ করি না। সুতরাং প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে তাহলে অপারেশন রিয়েলি গন্ডগোল হয়। তাহলে যে হয় না তা নয়, হয়েছে, হয়ও, কিন্তু জেনারেলি হয় না। সেই 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 সেইটাই মাথার মধ্যে ঘোরাতে থাকলে আর নার্ভাসনেস হয় না। আচ্ছা, ইএনটি মানে অনেকেই ভাবে হয় সর্দি কাশি, না হলে সাইনাস। আমি জীবনে একবার ইএনটির কাছে গেছিলাম, কারণ আমি ভুল করে এক টুকরো কাঁচ গিলে ফেলেছিলাম। উড়ি বাবা। খুবই ছোট, বেঁচে গেছিলাম আমি সেবার। কিন্তু আপনি আমায় বলুন, আপনার ফিল্ডটা অ্যাকচুয়ালি কতগুলো জিনিস এনকম্পাস করে, বিশেষ করে শুধু ইএনটি না, এই স্কাল বেস সার্জারি, এটা মানুষের কখন প্রয়োজন হতে পারে? স্কাল বেস সার্জারিতে একটা দিক, তুমি ইএনটি যখন বললে তখন আর একটু গ্রস ভাবে আমি ধরি আর কি, যে ইএনটি সার্জন, আমরা সার্জনদের মধ্যে আমাদের 3 ধরনের মেইনলি সার্জারি, মেইনলি কেন আরও আছে মূলত। একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক এন্ডোস্কোপিক সার্জারি, ক্যামেরার মাধ্যমে কিছু সার্জন আছে সেটা খুব ভালো করে, যেমন ল্যাপারোস্কোপিক গল ব্লাডার, ল্যাপারোস্কোপিক পেটের মধ্যে যাবতীয় অপারেশন সমস্ত কিছু, বুকের মধ্যেও এখন ঢুকে গেছে, এখন সব জায়গায় চলে গেছে তারা আর কি। একটা হচ্ছে মাইক্রো সার্জারি, যেরকম কিনা খুব সূক্ষ্ম মাইক্রোস্কোপের তলায় আস্তে আস্তে নার্ভ কি ভেসেলগুলোকে সুচার করছে। আরেকটা হচ্ছে ম্যাক্রো হেড অ্যান্ড নেক, মানে বড় ক্যান্সার ধরে বাদ দিচ্ছে। ইএনটিতে না খুব খুব বেসিক লেভেল থেকে এই তিনটেই আমাদের শিখতে হয়। এটা মানে অনেকে অন্যান্য সার্জিক্যাল ফিল্ডে যেমন অনেক পরে গিয়ে ব্রাঞ্চ আউট করে আর কি, মানে এমনি সাধারণ অপারেশন, আমাদের একদম বেসিক ট্রেনিং থেকেই এই তিনটে মাইক্রোসার্জারি, ল্যাপারোস্কোপিক এন্ডোস্কোপিক সার্জারি এবং বড় হেড অ্যান্ড নেক সার্জারি আমাদের খুব বেসিক জায়গা থেকে শিখতে হয়। তো সেইটা একটা বড় ব্যাপার আর কি, মানে সেই সেই জিনিসটা আমরা আস্তে, মানে সেটাই আমাদের যখন কেউ যখন জিজ্ঞেস করে আমি ইএনটি কেন করব, তখন আমরা তাদেরকে তাই বলি যে তুমি ইএনটি করলে খুব বেসিক লেভেল থেকে এই 3 ধরনের সার্জারি কিন্তু প্রথম থেকেই করতে পারবে আর কি।
তো এবং অনেকে সেটা শুনে খুব উৎসাহিত হয়, অনেকে হয় না। স্কাল বেস সার্জারির মানুষের কখন প্রয়োজন হতে পারে? স্কাল বেস সার্জারি মানে ওই ধরনের ওই ওই যে জায়গাটা যেখানটায় পৌঁছানো যায় না, সেখানে যদি কোনো ব্রেন টিউমার, কোনো ইনফেকশন কি কোনো গুলি কি তীর পৌঁছে গিয়ে থাকে, তাহলে তো তীর? হ্যাঁ, আমি বেশ কয়েকবার আমরা করেছি, আমি তো টিম প্র্যাকটিস করি আমার এক সেকেন্ড, আপনি বেশ কয়েকবার তীর বার করেছেন মানুষের মাথা থেকে? আম, আহ, আহ, নাম তো বলতে পারবো না, কিন্তু মেইনলি এরা আসে হচ্ছে নর্থ ইস্ট, কি ভুটান থেকে আর কি, যেখানে আর্চারি একটা খুব ফেভারিট স্পোর্ট। তো সেখান থেকে আমরা বেশ কিছু পেয়েছি যেটা তীর একদম খুলিতে ঢুকে গেছে। আমার ছবি আছে, আমি পরে দেখাবো আর কি। সে সেভাবেই এসছে, মানে প্লেনে করে, তারপর গাড়ি করে, মাথায় তীর নিয়ে। মাথায় তীর নিয়ে প্রথমে প্লেনে গেছে, প্লেনে করে সেইখানে এসছে, এসে তারপরে অ্যাম্বুলেন্সে করে এসছে। তো সেটা মানে এখান থেকে ঢুকেছে, তারপর একটা চোখের তলা দিয়ে গেছে, তারপর নাক দিয়ে গেছে, তারপর অন্য চোখে গিয়ে জাস্ট টাচ করবে এরকম একটা জায়গায় গিয়ে আটকে গেছে। তো এবার সেগুলোকে তো বার করতে হবে, সে তো তীর নিয়ে ঘুরে বেড়াতে পারে না রাস্তাঘাটে। তো কিভাবে সেটাই হ্যাঁ, মানে এটা কিন্তু মানে আমাদের ডাক্তারদের পক্ষেও ওই ছবিটা দেখা, যে সে যখন দেখায় যে গাড়িতে করে সে আসছে, মাথায় একটা তীর বেরিয়ে আছে, তো সেটা কিন্তু একটা অদ্ভুত জিনিস আর কি, মানে সেটা অনুভূতিটাই হলো। হ্যাঁ, মানে আমি ওরে বাপরে এটা কি করে হলো আর কি। তো সেই তীরটা তারপরে বার করতে হয়, তো সেটাতে নিউরোসার্জনও লাগে, ম্যাক্সিলোফেশিয়াল সার্জনও লাগে, যারা মুখের হাড় ভাঙা এসব নিয়ে কাজ করে, আমাদেরও লাগে, কারণ আমরা ক্যামেরা দিয়ে পৌঁছতে পারি, আমরা গিয়ে দেখতে পারি যে ঠিক কোথায় আছে, আস্তে আস্তে ওখান থেকে ঠেলে ঠেলে বার করা, তারপর আলটিমেটলি পুট করে বেরিয়ে যায় আর কি। তো সেটা তো করতে হয়। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর এটা। আমি নাম না করেও বলতে পারি যে উইলিয়াম টেলের গল্প আছে না, যে ইংল্যান্ডে উইলিয়ামের মাথার উপর আপেল বসে বলেছিল, রাজা বলেছিল ইয়ে করতে। তো এটা তো খুব ফেমাস গল্প আর কি, আমরা ছোটবেলা থেকেই শুনেছি অনেকে। কিন্তু সেটা তো গল্প। হ্যাঁ, কিন্তু একটু দু এক পাত্র পেটে পড়লে অনেক সময় অনেকেরই উইলিয়াম টেল, সবাই নিজেকে উইলিয়াম টেল ভাবতে শুরু করে। ইউ গেট ইট আর কি, মানে তখন এবার হাতের কাছে তারপরে যদি হাতের কাছে তীর ধনুক থাকে, তাহলে উইলিয়াম টেল খেলাও যায়, মাথার উপর আপেল বসিয়ে। মানে বলতে পারবো না, তবে কিনা মানে নিজেদের মধ্যে কথাবার্তায় পরে তারা বলেছে যে দিস ইজ দ্য ওয়ে দ্যাট হ্যাপেন্ড আর কি। আচ্ছা, মানে ওই গাড়ি খেয়ে মদ চালাবেন না মতো, তীর খেয়ে মদ ছুড়বেন না। যাই হোক, আচ্ছা, আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, ধরুন দীর্ঘদিন ধরে কারোর গলা বসে আছে, দীর্ঘদিন ধরে গিলতে অসুবিধা হচ্ছে, এই ধরনের উপসর্গ কি কোনো বড় সমস্যার ওয়ার্নিং সাইন? যেটা গলা যদি 2 সপ্তাহের বেশি বসে থাকে, তাহলে কিন্তু একবার ডাক্তারকে দেখানো উচিত। এটা মানে আমাদের শাস্ত্রে লেখা আছে আর কি। কি হতে পারে? ক্যান্সার হতে পারে। মানে গুগল করলে ওটাই প্রথম আসে। হ্যাঁ, মানে হতে যে পারে, মানে আরো হাজারটা জিনিস হতে পারে, কিন্তু যেহেতু এইগুলো ফেলে রাখলে মুশকিল, অন্যগুলো ফেলে রাখলেও কিছু কিছু এসে যাবে না আর কি, সুতরাং একবার ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো। তবে যেটা হয় হচ্ছে, মানে এটা তো একটা মানে বিচার গুণ আছে, মানে ধরে নিন একটা সাধারণ মানুষ যে ধরে নিন 10টা 5টা অফিস করছে, তার গলা বসে গেলে সে যতটা এফেক্টেড হয়, একজন সিঙ্গার কি একজন অ্যাক্টর কি একজন তোমার মতো পেশায় যারা আছে, তাদেরকে তো রুজি রোজগারটা তো ওখানে তারা অনেক বেশি এফেক্ট করে, তাদের সমস্যাটাও খুব কম হয়, কিন্তু এফেক্ট করে অনেক বেশি, কারণ তারা তো গলাটাকে একটা অন্য ইয়েতে রেঞ্জে নিয়ে চলে যায় না। তো সুতরাং সেইভাবেই তাদের দেখা যায়, দেখতে হয়, এবং বেশিরভাগ সময় কিছু হয় না আর কি। মানে আমি আজকে সারাদিন পেশেন্ট দেখেছি, কটা ক্যান্সার দেখেছি, হয়তো একটা। বাকি যারা ছিল তারা নানা রকম, তাদের ইনফেকশন ছিল, ছোট পলিপ ছিল, কি অন্য কিছু ছিল, রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে গেছে ফোকাল কর্ডে, সেসব ছিল। মানে
মানে আমি ভয় দেখাতে চাই না, আমি ভয় দেখানোটা খুব অপছন্দ করি। মানে গলা বসে গেছে মানে যে ক্যান্সার হয়েছে তা কিন্তু নয় একেবারে, কিন্তু ক্যান্সারও একটা কারণ। আচ্ছা, আপনি আরো একটা জিনিসের চিকিৎসা করেন যেটাকে অধিকাংশ মানুষ রোগ হিসেবে ধরবে না, সেটা হচ্ছে নাক ডাকা, স্নোরিং। হ্যাঁ, এবার স্নোরিং নিয়ে আমরা সাধারণত ঠাট্টাই আর কি করি। তবে এটা কি একটা বড় কোনো রোগের উপসর্গ হতে পারে? হ্যাঁ, নাক ডাকছে মানে, মানে আমি ধরো তোমার সঙ্গে যখন কথা বলছি, আমরা তো কেউ নাক ডাকছি না, আমরা নিঃশ্বাস নিচ্ছি। নাকটা ডাকছে মানে কোথাও একটা বাধা পড়েছে, সেই জন্যই আওয়াজটা হচ্ছে। এবার মাঝে মধ্যেই বাধাটা কমপ্লিট হয়ে যেতে পারে, মানে ব্রেনে অক্সিজেন না পৌঁছতে পারে, তো সেইটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। এবার ব্রেনে যদি অক্সিজেন না পৌঁছয় তাহলে কিন্তু ব্রেন খুব অদ্ভুত কাজকর্ম শুরু করে। সেটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয়, সুগার বাড়িয়ে দেয়, আরও নানা রকম কাণ্ড কারখানা করতে শুরু করে। বাচ্চাদের ক্ষেত্রে না, এক সেকেন্ড, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, সরি। ব্রেনে অক্সিজেন না পৌঁছলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে, এটা কি যতক্ষণ অক্সিজেনটা পৌঁছচ্ছে না ততক্ষণ ব্লাড সুগার বাড়বে, না ওভারঅল? না, এটা দীর্ঘদিন ধরে হতে চললে তবে। না, আরেকটু বলি তোমাকে, ধরে না মানে আমি তোমার হাতটা নিয়ে যদি আমি এখন ছেড়ে দিই, তোমার হাতটা এরকমই থাকবে, তোমার তো মাসেল টোন আছে, কিন্তু রাত্রিবেলা ঘুমের মধ্যে তোমার হাতটা তুলে নিয়ে গিয়ে যদি ছেড়ে দিই তাহলে অপাস করে পড়ে যাবে, তার মাসেল টোন নেই। তার মানে রাত্রিবেলা যখন ধরে নাও কেউ নাক ডাকছে, তার যখন মাসেল টোনটা চলে যাচ্ছে, সে নাক ডাকতে ডাকতে এক সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, তখন কি হবে? তো টেকনিক্যালি তো তার মরে যাওয়া উচিত, কারণ তার তো অক্সিজেন যাচ্ছে না। কিন্তু ব্রেন জানতে পারে যে আমি অক্সিজেন পাচ্ছি না, তখন সে বডিটাকে জাগিয়ে দেয়, জাগিয়ে মানে মাসেল টোনটা ফিরে আসে, সে তখন একটা করে শ্বাস নিয়ে আবার পুরো গল্পটা সারা রাত ধরে বারবার হতে শুরু করে। তখন হচ্ছে ওই ব্রিফ, যেটাকে আমরা অ্যাপনিয়া কি হাইপো অ্যাপনিয়া বলি আর কি, মানে কিছুক্ষণের জন্য ব্রেনে অক্সিজেনটা পৌঁছচ্ছে না, এটা যদি এই ইনসাল্টটা বারবার যদি ব্রেনকে দেওয়া হতে থাকে, প্রতি রাত সারা রাত ধরে হতে থাকে, তখন ব্রেনটা একটু মানে যাকে বলি আমরা একটু হয়ে যায়, বিগড়ে যায় আর কি। তখন সে এইসব করতে শুরু করে অদ্ভুত অদ্ভুত সব কাজ, এবং সেগুলো সবগুলো যে আমরা বুঝি তাও নয়। সেটা বড়দের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মানে লাইট স্লিপ আর ডিপ স্লিপ, যেটা ডিপ স্লিপে গেলে জেনারেলি হয়, সুতরাং সে রাতের পর রাত লাইট স্লিপেই থাকে। তাতে কি হচ্ছে, সে সারাদিন ঘুমিয়ে পড়ছে, সে স্টিয়ারিংয়ে ঘুমিয়ে পড়ছে, সে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছে। আমার এক পেশেন্ট ছিল, সে চেয়ার শুদ্ধ পড়ে যেত, 3-4 বার পড়ার পরে তার, হ্যাঁ, চেয়ার শুদ্ধ দাম করে পড়ে যেত, 2-3 বার পড়ার পরে তার কলিগরাই তাকে নিয়ে এসছে আর কি দেখাতে যে এই সমস্যা আছে। বাচ্চাদের ক্ষেত্রে উল্টোটা হয়, বাচ্চারাও কিন্তু নাক ডাকে, তাদেরও কিন্তু স্লিপ অ্যাপনিয়া হয়। তারা যখন রাত্রি, মানে টেকনিক্যালি কি, এরা রাতের পর রাত ঘুমোচ্ছে না, তা রাতের পর রাত না ঘুমোলে সে তো তার শরীর এবং ব্রেন তো ওরকমই হয়ে যাবে। বাচ্চারা হচ্ছে ঘুমোয় না, তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তারা এটা ধরছে ওটা করছে, মন দিতে পারছে না, গ্রেডটা ফল করছে, মানে যার ক্লাসে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, সারাক্ষণ খালি মানে খুব দুষ্টু, কি হাইপার অ্যাক্টিভ, অ্যাটেনশন ডেফিসিট, এইসব কয়েনগুলো তখন তা ছাপ মারতে শুরু করে। তার পেছনে একটা বড় রোল হচ্ছে বাচ্চাদের কিন্তু স্লিপ অ্যাপনিয়া, মানে নাক ডাকে বলে। আচ্ছা, কিন্তু এটা দুটো প্রশ্ন। প্রথমত, এক হচ্ছে যে কারো স্লিপ অ্যাপনিয়া আছে কিনা সে বুঝবে কি করে, আর দ্বিতীয় হচ্ছে এই নাক ডাকার কি কোনো ট্রিটমেন্ট হয় নাকি? হ্যাঁ, 100% হয়। ট্রিটমেন্ট মানে তুমি তুমি মাথায় কিরম ট্রিটমেন্ট ভাবছো আমি জানি না। বাচ্চাদের ক্ষেত্রে তো এটা টনসিল এবং অ্যাডিনয়েডের জন্য হয়। বুঝবে কি করে, মানে ওই বাচ্চাদের ক্ষেত্রে তো বললাম সে হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, বড়দের ক্ষেত্রে ঠিক উল্টো। যদি কাউকে যদি তুমি প্রশ্ন করো যে তোমার কি সকালে রাতে ঘুমটা ঠিকঠাক মতো হয়েছিল, নাকি সকালে উঠে কি তোমার মনে হয় যে আরো ঘন্টা 3 ঘুমোলে খুব ভালো হয়, সে যদি বলে হ্যাঁ, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে সারাদিন বসে বসে তুমি কি ঘুমিয়ে পড়বে, এই যে তোমাকে ধরো আমি আমার চেম্বারের বাইরে বসিয়ে রেখে দিলাম 1 ঘন্টা, শান্ত জায়গা, বেশি ঝামেলা কিছু নেই, তুমি কি ঘুমিয়ে পড়বে, সেগুলো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বোধহয় তার স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। কিন্তু তো ট্রিটমেন্ট মূলত হচ্ছে একটা, বড়দের ক্ষেত্রে একটা মেশিন আছে সিপ্যাপ,
যা দিয়ে হাওয়াটাকে জোর করে পাঠানো হয় আর কি, মানে মুখটাকে ফুলিয়ে রাখা হয়, হাওয়া, অক্সিজেন নয় কিন্তু। আম, আর নইলে অপারেশন, কিছু ডেন্টাল স্প্লিন্টের ব্যাপার আছে, সেগুলো ওই ব্রেস মতো পড়ে না, সেরকম ব্যবহার করা যায়। মূলত এই ওষুধ একটা ট্রায়াল চলছে, এখনো আমরা ঠিক জানি না। এটা এক ধরনের পেস মেকার বেরিয়েছে, এখানে দিয়ে দিলে মাসেলটা ঠিক এই শক্ত শক্ত হয়ে যায় আর কি, মানে যখন নিঃশ্বাস নিচ্ছে তখন একটু এ করে। তো সেই এগুলো সব এক্সপেরিমেন্টাল ফেজে আছে, আসছে আস্তে আস্তে আমাদের দেশে। আর বাচ্চাদের ক্ষেত্রে খুব সহজ, বাচ্চাদের ক্ষেত্রে যদি স্লিপ অ্যাপনিয়া প্রমাণিত হয় কিংবা মনে হয় আর কি, এবং তার যদি টনসিল এবং নাকের পেছনে টনসিলের মতো একটা জিনিস থাকে, অ্যাডিনয়েড বলি আমরা, সেই দুটো যদি বড় হয়, তাহলে ওই দুটোকে অপারেশন করে বাদ দিলেই একদম সে ঠিক হয়ে যাবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমার বাবার ধরুন প্রচন্ড নাক ডাকার সমস্যা ছিল, মানে আমি বাড়িয়ে বলছি না, আমার মাঝরাত্রিরে যদি কখনো ঘুম ভেঙে যেত, আমার মনে হতো আমার ঘরের মধ্যে একটা বাঘ ঘুরে বেড়াচ্ছে, মানে এতটাই জোরে আওয়াজ হতো। when he lost weight, and not because of good reasons, Absolutely. he lost it because of diabetes, he became one third of what he was. He's completely silent, হ্যাঁ absolutely silent, কোনো আওয়াজ নেই, বাবা ঘুমাচ্ছে। হ্যাঁ, আমাদের যে এই নেক অঞ্চলে যদি মধ্যে মধ্যে ফ্যাট জমা হয়, তাহলে তো পুরোটাকে সংকুচিত করে দেবে। তো ধরো না, এটা না কিছুটা আমাদের জেনারেশনের ব্যাপার, মানে আমাদের নাকের যে ভলিউমটা, নাক দিয়ে যে হাওয়া যাওয়ার যে জায়গাটা, সেটা না হাজার হাজার বছর ধরে আস্তে আস্তে কম হচ্ছে, কারণ আমাদের মিড ফেসটা আস্তে আস্তে শ্রিঙ্ক করছে। তার কারণ হচ্ছে কিছুটা হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, এই যে এইগুলো আগেকার দিনে তোমাকে কামড়ে ছিঁড়ে তোমাকে যে খেতে হতো, ওইটাতে তোমার যে ম্যাস্টিকেশন হতো, তোমার মিড ফেসটা কিন্তু ডেভেলপ করতো। এখন আমরা বাচ্চাদের কেক খাওয়াই, কাস্টার্ড খাওয়াই, আইসক্রিম খাওয়াই, সেগুলো করলে কি হচ্ছে, তোমাকে তার চেবাতে হচ্ছে না, তো তোমার প্যালেটটাও আর্চ হয়ে যাচ্ছে, দাঁত উঁচু হচ্ছে, তোমার নাকের জায়গাটাও। এগুলো আমরা কি করে জানি? ধরুন একটা ভদ্রলোক ছিল ইউরোপিয়ান, তার একটা কালেকশন ছিল, স্কালের কালেকশন। সে অ্যাকচুয়ালি খুব রেসিস্ট লোক ছিল, সে প্রমাণ করার চেষ্টা করতো যে আমাদের স্কাল যে ভলিউমটা, মানে সেটা ইউরোপিয়ানদের, মানে সাহেবদের অনেক বেটার, মানে আমাদের থেকে। তো সে পারেনি, তো যাকে স্কালের কালেকশনটা তো রয়ে গেছে। তো সেইটা লোকজন মেপে দেখেছে যে নাকের পেছনে যে জায়গাটা, সেটা কিন্তু আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। মানে এটা কিন্তু আমরা জানতাম মানে মানে আমাদের যদি তুমি পুরনো ইয়েতে দেখো, যে আমরা যে নাসা বলি, মানে আমাদের প্রাণাম, যে নাক দিয়ে যে ব্রিদিং নেওয়াটা যে আমাদের হেলথের সঙ্গে জড়িত, এটা কিন্তু আমাদের পুরনো লোকজন জানতো। এটা কি শুধু আমরা জানতাম না, এটা কিন্তু ইয়েরাও জানতো, চাইনিজরাও জানতো। তারা এটাকে বলে চি, সেখান থেকে কিন্তু প্রাণায়াম, সেখান থেকে কিন্তু তাই চি, মানে তারা টিচ করছে হাউ টু ব্রিথ থ্রু ইয়োর নোজ, নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটা। মানে আমাদের যে বাচ্চাগুলো এখন ঘুরে বেড়ায় সামনে করে সারাদিন ধরে শ্বাস নিচ্ছে, মুখ খুলে আছে, দাঁত আছে, এটা যে হেলদি নয়, এটা যে তোমার ওভারঅল হেলথটাকেও অ্যাফেক্ট করছে, এটা কিন্তু জানতো। এবং অ্যারেবিয়ান যারা আছে তাদেরও আরেকটা আছে, এই যুগে যুগে কালে কালে রেড ইন্ডিয়ান ট্রাইবসরা জানতো, এরা কিন্তু জানতো। মানে ধরো না, গুহায় যারা মানুষ থাকে, গুহা মানব যারা, তারা কি নাক ডাকতো? বোধহয় না। এটা তো টাইম মেশিনে গিয়ে একবার দেখতে হবে। হ্যাঁ, কিন্তু মানে মানে যারা নাক ডাকতো তারা বোধহয় জিনপুল থেকে সরে যেত, কারণ রাত্রিবেলা বাঘে তুলে নিয়ে চলে যেত তাদের। তো সুতরাং সেইভাবেই তারা তো ওয়াইপড আউট হয়ে গেছে নিশ্চয়ই। সুতরাং টেকনিক্যালি তারা, মানে আমি তোমাকে আরো এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এটা ভীমবেটকা কেভ আছে আমাদের, যেটা কিনা হটেস্ট রিয়েল এস্টেট প্রপার্টি, মানে 70,000 বছর থেকে 10,000 বছর আগে অব্দি ওখানে কন্টিনিউয়াস হিউম্যান ইয়ে ছিল, মানে ওই কেভটাতে ছিল। তার মানে কি সেই দিক দিয়ে হটেস্ট রিয়েল, হ্যাঁ একদম, মানে 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 ওখানে কখনো লোক থাকবে। আর 10,000 বছর মানে তুমি ভাবো, ইটস বিফোর রামায়ণ মহাভারত, বিফোর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ওখানে লোকজন ছিল। তো এরা ভীমবেটকাটাকেই কেন চুজ করতো? ভারতবর্ষ তো বিশাল জায়গা, এখানে হঠাৎ ভীমবেটকায় এত প্রায় 60,000 বছর ধরে কেউ না কেউ সবসময় থাকতো, এটা কেন? তো তুমি যদি দেখো জিওগ্রাফিক্যালি, ভীমবেটকা কেভ ইজ অ্যাকচুয়ালি অন এ হিল,
এবং ওটা থেকে না পুরো চারিদিকটা দেখা যায়। দেখা যায়, হ্যাঁ। সুতরাং বাঘ ভাল্লুক না তোমার হাতি আসছে তোমাকে মারতে, সেটা তুমি দেখতে পাবে। সো টেকনিক্যালি তার মানে তার একটা একটা তো ভয় ছিলই। তো সেইখানে আমরা করলারই মানে অবভিয়াসলি আমরা তো তখন যাব না, আমরা ধরে নিতে পারি যে সে সেখানে নাক ডেকে সারা ভ্যালির লোকজনকে অ্যাট্রাক্ট করতো না আর কি। সুতরাং এবং ওই স্কাল বেস যদি এভিডেন্সটাও ধরি, তার মানে তারা নাক ডাকতো না। নাক ডাকাটা আধুনিক কালে আমরা নাক ডাকতে শুরু করেছি, কারণ আমাদের লাইফস্টাইলের জন্যে আমাদের নাকের ভলিউমটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এখন কিটে কুটে তো একটা জায়গা অবধি ঠিক করা যায় হাওয়া টাওয়া পাঠিয়ে, কিন্তু খুব বেসিকে কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে আমাদের। কিন্তু আপনি যে সিপ্যাপ মেশিনের কথা বলছেন, এটা তো আমি অনেকে ব্যবহার করে সেটাও শুনেছি। আমি আমার বাকি জীবন পার্মানেন্টলি মুখের উপর একটা জিনিস লাগিয়ে ঘুমবো, এটা মানে ইজ দ্যাট ইভেন প্র্যাকটিক্যাল? দেখো দুরকম লোক আছে। একদল লোক, ধরুন আমার দাদা, তাকে যদি অপশন বলো যে যে না ঠিক আছে তো করতে হবে না, এটা অপারেশন করে আমরা ওইগুলোকে কেটে ছেটে একটা রাস্তা তৈরি করতে পারি আমরা, তাহলে তো সে কোনোদিন আমার সঙ্গে বোধহয় দেখাও করবে না। রাস্তায় দেখলে বোধহয় অন্য দিক দিয়ে হাঁটবে। মানে প্রচন্ড ভয় পায় অপারেশনে ভয়। মানে সেইং দ্যাট আই ডিড অপারেট অন হিম অ্যাজ ওয়েল। কিন্তু ইউ অপারেটেড অন ইওর ওন ব্রাদার? আমার, হ্যাঁ মানে আমি করিনি, আমার তো টিম আছে, আমার কলিগ করেছে আর কি, কিন্তু আই ওয়াজ দেয়ার ইন দ্য থিয়েটার। কিন্তু প্রচন্ড মানে এক ধরনের লোক আছে অসম্ভব, মানে অপারেশন শুনলেই মানে আর কোনোদিন আসবে না। আরেক দল লোক আছে যে যে এই তো সম্ভব নয়, তুমি যেটা বলছো আর কি, যে আমি সারা আই হ্যাভ এ বিজি জব, আমি এখান থেকে ওখানে যাই, আমি এম এ এক্সিকিউটিভ, আমাকে ট্রাভেল করতে হয়। যদিও এখন ছোট ছোট সিপা বেরিয়ে গেছে, কিন্তু স্টিল দিস ইজ নট মাই লাইফস্টাইল। আপনি যা করার করুন। ট্রাভেল করতে হয় এটা ভুলে যান, আমি তো এপাশ ওপাশ ফিরি তো। সেগুলো ব্যবস্থা আছে, একটা জিনিস হচ্ছে ওপর থেকে ঝুলিয়ে রেখে দেয়, কি ভয়ঙ্কর! এদিক থেকে ওদিক করলে ওটা সাথে সাথে এদিক ওদিক যায়। দেখুন কেউ যদি ডেসপারেট হয়, আর দ্য আদার অপশন ইজ দেন সার্জারি অর দ্য ব্রেসেস, যেগুলো বললাম হ্যাঁ, সেগুলো দিয়েও কিছুটা এত ঠেকনা তো দেওয়াই যায় আর কি, মানে ইমপ্রুভ করানোই যায়। দ্যাটস আ অপশন আর কি, Okay. আদার অপশন। আচ্ছা, এবার একটা একেবারে অন্য বিষয়ে আসি, সেটা হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার। হ্যাঁ, এটা আপনি ডিল করেন, এটার ইনসিডেন্স কি আস্তে আস্তে বাড়ছে? হ্যাঁ, দুরকম ভাবে বাড়ছে। একটা তো হচ্ছে এইচপিভি ভাইরাস যেটা, আরেকটা স্মোকিং। তো এই দুটোর ক্ষেত্রেই আমরা ভারতবর্ষে তো না মহামারী আর কি হেড অ্যান্ড নেক ক্যান্সার। ইনফ্যাক্ট সব ক্যান্সারের মধ্যে একটা বড় অংশ হচ্ছে হেড অ্যান্ড নেক ক্যান্সার আর কি, নাক কান গলার ক্যান্সার। কারণ আমাদের এখানে ওই টোবাকো প্রোডাক্ট, চিউইং, গুটকা, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে, দেখেইছেন, স্মোকিং, বিড়ি, সেইগুলোর যতদিন প্রিভ্যালেন্স থাকবে ততদিন তো হেড অ্যান্ড নেক ক্যান্সার তো হবেই। এটা তো এখন মানে লোকে ইয়েতে গেলে, সিনেমা দেখতে গেলেও দেখাচ্ছে আর কি, যদিও দেখা যায় না এত ভয়াবহ ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো, কোয়াইট গরি, মানে আমি দেখতে পারি না, মানে আমি রোজ ডিল করি তাই আর কি, কিন্তু বাড়ছে তো বটেই। আরেকটা একটা জেনারেল প্রশ্ন করি, ভারতীয়রা কি ইন জেনারেল ডাক্তার দেখাতে একটু বেশি দেরি করে? হ্যাঁ, একটু তো করেই। তো এই সেলফ মেডিকেশনের কনফিডেন্সটা আসে কোত্থেকে? কারণ আমাদের দেখো বাঙালি সবাই ডাক্তার। ইনফ্যাক্ট তার আমাদের পরিবারের মানে কোনো একটা ব্যাপারে মানে আমার ইয়ে বোধহয় লাস্টে নেওয়া হবে আর কি, বাকি পর থেকেই বলবে যে এটা তো ওই, এটা তুই কর, এটা তুমি করবে। এবং প্রচুর মিথ, আরবান মিথ জারি আছে, সেইগুলো তো সমানে চলে আর কি। মানে এটা করো না, ওরে বাবা যেও না, বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়বে, ইনজেকশন দিলে মরে যাবে, এরকম টাইপের, এরকম নানা রকম আছে। হ্যাঁ, মানে আমরা যখন খবরগুলো পাই আর কি গ্রামের দিক থেকে, সেগুলো তো মানে একটা মানে ইভেন গিভিং অ্যান ইনজেকশন সামটাইমস ক্যান বি আ চ্যালেঞ্জ আর কি। মানে আবার উল্টো দিকে মানে সে এসে ডিকটেট করবে। মানে আমাদের এখানে পেশেন্টরা যেটা বিদেশে অতটা করতো না আর কি, মানে আমাদের দেশে এসে পেশেন্টরা ট্রিটমেন্টটা ডিম্যান্ড করে। একটা শ্রেণী আছে যারা সব কিছুতেই কনজিউমার কমফর্ট দিয়ে হয়ে যে তার
সাউথ সিটিতে খেতে গেলে তার স্যুপটা যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে সে ফেরত পাঠায়, সে নুনটা যদি ঠিক না থাকে তাহলে সে করে, এবং ট্রিটমেন্টের ক্ষেত্রেও তারা ওই সার্ভিসটা এক্সপেক্ট করে যে এটা আমায় গরম গরম হ্যাঁ, ইনজেকশন ওটা আমাকে না না শুধু তাই নয়, মানে আমাকে এমন একটা দুর্ধর্ষ ওষুধ দিন, মানে লোকে আসে আর যে ভাবে আর কি যে আমি বিদেশ থেকে ফিরেছি, তো আমি তার একটা সাংঘাতিক জটিল রোগ কোনো রকম টেস্ট না করে তার কথা শুনেই আমি বুঝে যাব, এবং ইনফ্যাক্ট তার থেকে সেও কিছুটা সাজেশন দেবে যে আমার আসলে এই হয়েছে, এবং তাকে আমি দুটো বড়ি দেবো যেগুলো ওই ইয়ের মতো মিষ্টি মিষ্টি বড়ি টাইপের হবে, এবং সেটা খেয়ে সে সম্পূর্ণ সেরে যাবে, সেটা সে কিন্তু এক্সপেক্ট করে। তারপরে যখন আমি তাকে রিয়ালিটিটা বলতে শুরু করি যে না এইগুলো লাগবে, তখন সে বেশিরভাগ সময় নিরাশ হয় আর কি, মানে ডাক্তারবাবু আপনার দেওয়া এই ক্যাপসুলগুলো আমার ভালো লাগছে না, ঝাল নেই একদমই ঠিক হচ্ছে না, এটা ঠিক এটাতে মনে বাজে গল্পগুলোই মনে পড়ে এই সময়। আমি আমার এক বন্ধু, আমাদের ডাক্তারির একটা ছিল হচ্ছে আমাদের গ্রামে সার্ভিস করতে যেতে হতো, তো গ্রামেই আমাদের একটা মস্ত বড়, আমরা সাদা হাতি বলতাম, একটা এক্সামিনেশন ভ্যান ছিল যেটা কিনা বিদেশ থেকে এসেছিল, তার টায়ারটাও কোথায় পাওয়া যায় না, টায়ার আসছে বিদেশ থেকে, বিশাল বড় ভ্যান, সেটা করে আমরা একটা গ্রামের মধ্যে একটা ক্যাম্প করতে গেলাম। তো ক্যাম্প করে অনেক ইয়ে দিলাম, মাল্টিভিটামিন, হ্যান ত্যান, ভিটামিন এই ওই ওষুধ, ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক দিলাম। দেওয়ার পরে তখন আমি সিগারেট খেতাম। তো আমি আর আমার ওই বন্ধু মিলে দুজনে, 5-6 জন বলে, বিদেশে আছে এখন সাইকিয়াট্রিস্ট, দুজনে মিলে একটা গাছের পাশে বসে সিগারেট খাচ্ছি, তো দুটো বাচ্চা সামনে খেলছে, নিজেদের মধ্যে আলোচনা করছি, আমরা শুনছি যে তুই আমাকে একটা হলুদ গুলি দে, আমি তোকে একটা লাল গুলি দেবো। তখন আমরা বুঝলাম যে আমাদের গত 3 ঘন্টায় যে সাংঘাতিক, আমরা ভেবেছিলাম এই গ্রামে আমরা একটা উদ্ধার করে ফেলেছি, সেটা যে আসলে কোথায় প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে আছে আমাদের সামনে উদ্ভাসিত হয়। আচ্ছা, ডাক্তার অর্জুন দাশগুপ্ত, ডাক্তারি অনেক কথা হবে, এবার একটু অভিনেতার সত্তাটায় আসি। প্রথমবার ক্যামেরা বা মঞ্চের সামনে কবে দাঁড়িয়েছিলেন মনে আছে? আমি মূলত মঞ্চের সামনে নয়, মঞ্চের ওপর। হ্যাঁ, আমি মূলত স্টেজ অ্যাক্টর, তো আমি হ্যাঁ ওই স্কুল থেকেই দাঁড়িয়েছিলাম। তারপরে ওই যেটা হলো হচ্ছে 11-12 পাশ করার পরে আর কি, ডাক্তারিতে ঢোকার পরে আমরা ঠিক করলাম যে নাটক করব। তো এখানে আমার এক বন্ধু আছে কমলেশ্বর মুখার্জি, আমরা একসাথেই স্কুলেও পড়েছি, তারপর একসাথে ডাক্তারিতে, হ্যাঁ উনিও তো ডাক্তার, হ্যাঁ একসাথে। তারপরে আমরা মিলে ঠিক করলাম যে না একটা নাটক করি। তো নাটক করি, অত ভেবে করিনি, তো নাটকটা করাতে আমরা একটা নাটক করেছিলাম তঞ্চক প্রবঞ্চক বলে, এবং দ্যাট যাদবপুরে ওটা সুইপ করে, মানে সে প্রায় যতগুলো অ্যাওয়ার্ড ছিল সবগুলোই নিয়ে নিয়েছিলাম আমরা। তো নেওয়ার পরে নাও উই রিয়ালাইজ দ্যাট অ্যাকচুয়ালি উই আর গুড ইন ইট, মানে আমরা যেরকম ফালতু ভেবেছিলাম নিজেদের ততটা নই। দেন উই নেভার স্টপড ডুইং। তারপরে অনেকেই আসে থিয়েটার গ্রুপে, পদ্মনাভ আসে, বাচ্চা ছিল এক সময় দিয়ে, অনেকেই এসেছে গেছে, তো বাট উই নেভার স্টপড। আমি ইনফ্যাক্ট ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে আবার ওটাকে শুরু করেছি আর কি। তো করে যাচ্ছি আমার স্টেজে যে ওই গিয়ে ওই যে আলো আর ওই কালো কালো মাথাগুলো, ওটার একটা আলাদা ব্যাপার আছে। নায়ক সিনেমার শঙ্করদার মতো বলে সেরকম ঝগড়া টগড়াও হয়েছিল নাকি সিনেমায়? না না না, আমার নাটককে সাবোটাজ করছো না, আমাকে অত বড় রোল টোল কেউ দেয়নি, সুতরাং অত ঝামেলা হয়নি। আর তাছাড়া আমি একটি জিনিস লক্ষ্য করেছি যে সিনেমাতেও স্টেজ অ্যাক্টিংটাকে সবাই একটু রেসপেক্ট করে, মানে অন্তত আমি যেখানে যেখানে গেছি, ধরেন সেদিন যদি শুটিং থাকে, সেদিন যদি আমার রিহার্সাল কি শো থাকে, আমি যদি বলি, তারা কিন্তু সবসময় অ্যাডজাস্ট করেছে আর কি। সেই রেসপেক্টটা, মানে থিয়েটারটা তো মানে খুব মাইনরিটি আর্ট হয়ে গেছে, কিন্তু ওই রেসপেক্টটা এখনো পায়। আপনার গলার আওয়াজ থেকে কিন্তু বোঝা যায় খানিকটা যে আপনার স্টেজ ট্রেনিং আছে। ওটা ওটা করতে হয়েছে, মানে আমরা যখন শুরু করেছিলাম মুক্তাঙ্গন, যেখানে কিনা কোনো অ্যাকোস্টিক্সই ছিল না, এবং খালি গলায় শেষ রোটা অবধি গলা পৌঁছতে হবে,
এটা তো মানে এটা নিয়ে কোনো তর্কাতর্কি ছিল না, মানে পৌঁছতেই হবে, কারণ টাকা দিয়ে যখন নাটক করছি সে তো পয়সার টিকিট ফেরত চাইবে, এটা শুনতেই পাইনি কিছু, তাহলে ফেরত দাও। সুতরাং ওটা মানে হয়েই গেছে আর কি, ট্রেনিংই হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এই মাইক্রোফোন ছাড়া নাটক করা অনেক হাস্যকর সিচুয়েশনসও তৈরি হয়। যেমন বিখ্যাত এক অভিনেতা, আমার নামটা মনে পড়ছে না, একটা প্রেমের দৃশ্য করছে না, লাস্ট রো থেকে কেউ একটা চিৎকার করছে, দাদা একটু জোরে, শুনতে পাচ্ছি না। মুনিয়া তখন অডিয়েন্সের দিকে তাকিয়ে বলছে, চিৎকার করে কেউ প্রেম করে না। মানে এরকম জিনিসপত্র হয়। আচ্ছা, সিনেমায় অভিনয় প্রসঙ্গে আসি আর কি। ড্রাকুলা স্যারে আপনি পুলিশ অফিসারের চরিত্র করেছেন, নানা ধরনের চরিত্র করেছেন। চরিত্র বাছার ক্ষেত্রে কি আপনার ইনপুট থাকে? একদমই না, কোনো ইনপুটই থাকে না। তবে আমি খুশি হই আর কি, যত মানে কালারফুল এবং আউট অফ যেটা আমি নই সেই ধরনের চরিত্র যখন আসে, তখন আমি মনে মনে একটু আনন্দ পাই। যেমন এই ড্রাকুলা স্যারে আমাকে দেবালয় একটা রোল দিয়েছিল, যেটা কি তা ওই একজন কুখ্যাত পুলিশ অফিসার, তো সেটা আমার করতে খুব ভালো লেগেছিল। কারণ ওই শেড অফ ক্যারেক্টার, ওই লোকটার মতো করে চিন্তা করা, ওই লোকটার মতো করে ভাবা, ও তখন কি করবে, ও তখন কিভাবে সিগারেটটা খাবে, কি চুরুটটা খাবে, সে কিভাবে কথা বলবে, এইটা একটা ইজ অ্যাক্টস অ্যাজ এ গ্রেট স্টিমুলাস টু মি আর কি। সুতরাং এই ধরনের অভিনয় করতে আমার খুব ভালো লাগে। আর ডাক্তারের রোল তো সবসময় পাই, জানি আমি। ও আচ্ছা, মানে ডাক্তারের রোল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের রোল সবচেয়ে বেশি পাই। আচ্ছা, আপনি যতগুলো চরিত্রে অভিনয় করেছেন এখন পর্যন্ত, তার মধ্যে আপনার সব থেকে কাছের কোনটা? মানে নাটক সিনেমা মিলিয়ে নাকি? নাটক সিনেমা মিলিয়ে। নাটক সিনেমা মিলিয়ে তাহলে আমাদের প্রথম যে তঞ্চপ্রবঞ্চকে যে রাজা করেছিলাম, তঞ্চপ্রবঞ্চটা কমলেশ্বরের লেখা। এটা পাজি পিটারের গল্পটা নিয়ে, যে পাজি পিটার বারবার রাজাকে ঠকাতো, তো সেইটাকেই একটা বেশ স্ট্রেচ করে 2 ঘন্টার একটা নাটক বানিয়েছিল। তো রাজার ক্যারেক্টারটা করতাম আমি, ওটা করতে গিয়ে, এবং ওই যেহেতু সুকুমার রায় তার থেকে অ্যাডাপ্টেড, সুতরাং ন্যাচারালি, এবং গোপী গাইন বাঘাবাহিন, ওই উপেন্দ্র কিশোর রায়, এই সমস্ত মিলে যে কানেকশনটা আছে, তো ন্যাচারালি একটা উৎপল দত্ত ছায়া পড়তো আর কি ওটার মধ্যে। তো সেটাকে কনসিয়াসলি অ্যাভয়েড করতে হতো আমাকে, যে আমি কিছুতেই উৎপল দত্ত হব না, মানে আমি অন্যরকম করব। তো সেটা আমি দারুণ এনজয় করেছিলাম। ওই রাজাটা বোধহয় আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, আমার খুব কাছের ক্যারেক্টারটা। আচ্ছা, একজন সার্জন আর একজন অভিনেতা দুজনকেই মানুষের সামনে পারফর্ম করতে হয় এবং চাপের মধ্যে পারফর্ম করতে হয়। এই দুটো রোলের মধ্যে আপনি সিমিলারিটিস খুঁজে পান? অ্যাবসলিউটলি, দুটোরই একটা ট্রেনিং লাগে। সো ইউ নো হোয়াট ইউ আর গোয়িং টু ফেস। তো ওই ব্যাপারটা কিছুটা ট্রেনিং কিক ইন করে আর কি। মানে অনেক সময় আমি এটা চিন্তা ভাবনা না করেও করে দিতে পারি, যে মানে আমার ভেতর থেকে ওই একদিক থেকে বলতে গেলে বহুদিন ধরে করে আসছি। ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক হবে না, তবে হ্যাঁ, মানে অনেকটাই আমি খুব চিন্তা না করেও এই করে রাখি। তবে ওই চেন অফ থটসটাকে মাথার মধ্যে রাখাটা, ওটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে কিভাবে ভাবছি আমি, সেটা যেন খেই না হারিয়ে যায় আর কি, তাহলে মুশকিল হবে। সেটা অভিনয় এবং ডাক্তারিতে দুটোতেই খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অভিনেতার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অথেন্টিসিটি, ডাক্তারের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্ট ফ্রম দ্য পেশেন্ট। এই দুটোর মধ্যে কোনটা অর্জন করা বেশি শক্ত? ট্রাস্টটা বোধহয় অনেক বেশি শক্ত, কারণ ইউ গেট চ্যালেঞ্জড এভরি টাইম। এবং আমরা জানি যে এটার কোনো মানে, এটা তো বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত সত্য, যে রোগীরা যদি ডাক্তারকে ট্রাস্ট না করে তাহলে কিন্তু কাজ করবে না, না মানে ওষুধও কাজ করবে না, অপারেশনও কাজ করবে না। এবং মানে এটা বিশাল পরিমাণ, সত্যি কথা বলতে কি, যত দিন যাচ্ছে আমি তত রিয়েলাইজ করছি যে ওষুধ কতটুকুই বা করে। মানে আসল পেশেন্ট যদি না মনে করে যে আমার ভালো হবে এটাতে, কিংবা উনি যেটা বলছেন এটাই আমার মেনে চলা উচিত,
সেখানে তর্ক বিতর্ক হয়ে একটা জায়গায় পৌঁছানো যেতে পারে, যে সে বললো না এটা করলে কেন নয়, এটা করলে না ওষুধ দিয়ে নাও কেন নয়, কেন ওটা নয়, সেটা চলতে পারে। কিন্তু আলটিমেটলি সে ডাক্তারকে বিশ্বাস করবে, এটা তো বিরাট কঠিন কাজ, এবং যত দিন যাচ্ছে আরো কঠিন হচ্ছে আর কি। ইনফ্যাক্ট অনেক পেশেন্টের ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে তো ডেফিনেটলি হয়েছে, সেটা হচ্ছে যে ডাক্তারের সঙ্গে কথা বললেই তারপর মনে হয় হ্যাঁ এই তো আমি ঠিক হয়ে যাব, মানে জাস্ট টকিং টু আ ডক্টর গিভস ইউ সো মাচ রিঅ্যাসুরেন্স। ইটস মানে মানে আপনি যদি ভেবে দেখেন আর কি, মানে যে বড় বড় যে ডাক্তাররা আছে খুব নাম করা, তারা দে আর গ্রেট পারফর্মার, কিন্তু তারা ওই যখন কথাটা বলবে ওই কনভিন্সিংটা খুব ইম্পর্টেন্ট আর কি। এটার একটা প্লাস সাইড আছে, মাইনাস সাইড আছে। প্লাস সাইড হচ্ছে মানে এরম ভাবে কনভিন্সিং ভাবে বলবে, পেশেন্টরা বলবে যে দারুণ বুঝিয়েছেন, আমি সবই বুঝলাম। আরেকটা দিক আছে যে খারাপ দিকটা যেটা, সেটা হচ্ছে ডাক্তারের সামনে কিন্তু ওই দুশ্চিন্তাগুলো মাথায় আসে না, তখন আর ব্রেনটা কিছুটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। সুতরাং আমি সবসময় আমার রোগীদের বলি যে আপনি এই ঘর থেকে বেরোলেই দেখবেন আপনার 500 প্রশ্ন মাথায় আসবে, তো সেগুলো একটু নিজেকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, কিছু লিখে রাখবেন, আপনি পরের বার যখন আসবেন এই প্রশ্নগুলোকে দেবেন। কারণ অনেক প্রশ্নই আছে ডাক্তারের সামনে বসলে কিচ্ছু মনে পড়ে না, মাথায় আসে না আর কি, তখন মনে হয় আচ্ছা ঠিক আছে এটাই তাহলে ঠিক বলে চলে যাই। তো সেইগুলো যদি পরে নিয়ে আসেন আমি সেগুলো সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব, এটা আমি বলে থাকি আর কি। আচ্ছা, ধরুন এরকম সিচুয়েশন যদি হয় যে আপনার একটা ড্রিম প্রজেক্ট অভিনয়, ঠিক আছে, আপনি সেখানে লিড রোল, হ্যাঁ, যেদিন আপনি অভিনয়টা করবেন সেদিন আপনার সার্জারি পড়ে গেল, এবার চুজ করতে হলে আপনি কোনটা চুজ করবেন? না, এখানে আমার খুব স্ট্রেট ইয়ে আছে, 1 2 3 করে সাজানো আছে। মাই পেশেন্টস কামস ফার্স্ট, আচ্ছা, মানে এমার্জেন্সি এমার্জেন্সি, কোল্ড নয়। কোল্ড তো আমি সার্জারি, প্ল্যান্ট সার্জারি যেগুলো আর কি, সেগুলো তো আমি অ্যাডজাস্ট করতে পারি, সে আগে থেকে বলে দিতে পারি যে না এই দিন করা যাবে না, ওই ওই দিন করবো, আপনার কোনো অসুবিধা নেই তো, তাহলে আচ্ছা ওই দিন না হলে তারপরের দিন, এগুলো অ্যাডজাস্ট। কিন্তু এমার্জেন্সি যদি হয় অফ মাই পেশেন্ট, দ্যাট কামস ফার্স্ট। তারপরে হচ্ছে আমার ফ্যামিলি, তারপরে হচ্ছে আমার অভিনয় আর কি। কারণ অ্যাকর্ডিং টু দ্যাট গ্রেডেশন, এটা আমি নিজে সাজিয়েছি, কতটা ঠিক কতটা ভুল জানি না, কিন্তু মানে সুতরাং মানে ওইগুলো চুজ করতে আমার খুব কষ্ট হয় না। মানে অনেক সময় আমাকে দৌড়তে হয়েছে এটা ছেড়ে, পারিবারিক ছেড়ে দৌড়তে হয়েছে, তো এখানে এমার্জেন্সি থাকলে। তবে আস্তে আস্তে যেটা হয় হচ্ছে মানে এগুলো সবই প্ল্যানিং আর কি, যদি ঠিকমতো প্ল্যান করতে পারেন জেনারেলি এমার্জেন্সি হয় না, মানে ঠিকই সামলে নেওয়া যায়। হ্যাঁ, আর অলসো প্রায়োরিটিস গুলো ক্লিয়ার থাকলে আমার মনে হয় জীবনে সব ক্ষেত্রে। হ্যাঁ, প্রায়োরিটিস, অ্যাবসলিউটলি প্রায়োরিটিস গুলো খুব ক্লিয়ার থাকতে হবে আর কি, যে এইভাবে সাজিয়ে দিলে তাহলে সমস্যা হবে না। আচ্ছা, আপনি বলছেন যে ডাক্তার যারা, তারা টু আ সার্টেন লেভেল দে আর পারফর্মার্স, পেশেন্টের সামনে খানিকটা তাকে পারফরমেন্সের মতোই করতে হচ্ছে, কিন্তু তাছাড়াও অন্য অনেক প্রফেশনস আছে যেগুলো ভয়েস ডিপেন্ডেন্ট, যেখানে Absolutely. পারফরমেন্স থাকে। ফর এক্সাম্পল আ টিচার একটা কলেজে যখন ডায়াসের উপর উঠে সে কথা বলছে, লাস্ট রো অব্দি শুনতে পেতে হবে, নাহলে ইজ ক্রিটিক্যাল। এবার এইরকম যারা ভয়েস ইউজার্স, অ্যাক্টার্স, আরজেস, টিচার্স, তারা ভয়েস কেয়ারের ক্ষেত্রে সব থেকে বড় ভুলটা কি করে, আর তাদের আপনি অ্যাডভাইস কি দেবেন? প্রথম কথা বলি, একদল আছে তুমি যেরকম বলছো আর কি, সিঙ্গার, অ্যাক্টর, আরজে, ভয়েস আর্টিস্ট, তাদের না একটা লেভেলের ভয়েস ট্রেনিং থাকে, সুতরাং দে কাইন্ড অফ নো হোয়াটস গোয়িং অন। কিন্তু যাদের থাকে না, কিন্তু তাদের ধাক্কা মেরে একদম খাদের ধারে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে টিচার, টেলিসেলস ওয়ার্কার, না এরা ভয়ঙ্কর। এদের প্রথম প্রশ্নই করতে হয় আমাকে যে ক্লাসে কটা স্টুডেন্ট, তো সে একটু মাথা চুলকে বলে 70 জন। তাই বললাম কত বড় ঘর, তো সেই এরকম দেখিয়ে দেয় যে এরকম একটা বড় ঘর আর কি, তার মধ্যে 70 জন। বলে আপনি কি মাইক্রোফোন ইউজ করেন? না। বললাম দিনে কটা ক্লাস? দিনে স্ট্যান্ডার্ড 5 থেকে 6টা ক্লাস, দিস ইজ স্ট্যান্ডার্ড আনসার। তো তার গলাটা যে 12টা বাজবে সেটাই তো স্বাভাবিক। তো তাকে মানে বারবার বলতে হয়। আর সবচেয়ে সাংঘাতিক হচ্ছে টেলিসেলস ওয়ার্কার, মানে যারা কিনা ওই হ্যাঁ যারা মানে ওই নাম বলে ফেললাম যাকে, ইয়ে মানে ধরুন ইন্স্যুরেন্স বেচছে কি অন্যগুলো সারাদিন ধরে যারা করে, তো তাদের তো একটা মেন্টাল ট্রমাও আছে, কারণ তাদের বেশিরভাগ লোকই গালাগালি দেয়।
প্লাস তাদের সারাদিন ধরে কথা বলে যেতে হয়। হ্যাঁ, এইটা আরজেদের ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে। কোনো আরজে কিন্তু নন স্টপ 4 ঘন্টা ধরে কথা বলছে, না, সে গানের ফাঁকে ফাঁকে 30 সেকেন্ড হ্যাঁ 30 একদম। সেকেন্ড করে কথা তো বলছে। তো এইগুলো মাথায় রাখতে হয় আর কি। তো আমরা যেটাকে বলি হচ্ছে ভোকাল হাইজিন তাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ওই আম, কথা বলতে হলে দের ইজ সামথিং কল ল্যারিঞ্জিয়াল ভয়েস, এরকম ভাবে কথা বলা যাবে না। সেখানে একটা পেট থেকে কথা যে বলতে হবে, যে মানে ডায়াফ্রামেটিক ভয়েসটা ইউজ করার, সেটা কিছুটা ট্রেনিং দেওয়া, বারে বারে জল খাওয়া, কারণ এগুলো যন্ত্রপাতি মেশিনারি, সেগুলো হ্যাঁ, ফিট করে রাখা। মানে ঘষাঘষি লাগছে আর কি, তেল না দিলে তো গিয়ারগুলো তো ভাঙবেই। সুতরাং একটু যদি জল খেয়ে ময়েশ্চারাইজ করে রাখা যায় তাহলে ড্যামেজটা কম হয়। আর 3 নম্বর হচ্ছে ওই উইসপারিং এবং শাউটিং দুটোই অ্যাভয়েড করা, হকিং অ্যাভয়েড করা। হকিং মানে হচ্ছে লোকের গলায় করে, এটা সবচেয়ে ক্ষতি করে, মানে চিৎকার করলেও। কেন? এটা হচ্ছে আপনার ভোকাল কর্ডগুলোকে এরকম করে ঘষে দিল আর কি, মোটামুটি আর ও, কি। সো ইট কজেস দ্য মোস্ট ট্রমা আর কি। তো এই বেসিক কিছু ট্রেনিং করা, এবং যেখানেই সম্ভব একটা পোর্টেবল মাইক্রোফোন ইউজ করা। ওই এয়ারপোর্টে আমরা দেখি না যে এরকম একটা মেয়েগুলো পড়ে বেড়ায়, একটা ছোট্ট মতো কথা বললে অন্তত একটা সার্টেন অডিয়েন্সের কাছে পৌঁছে যায়। ওইগুলো কিনতে পাওয়া যায়, চাঁদনি মার্কেটে পাওয়া যায়, আমাদের অনলাইনেও পাওয়া যায়। সেগুলো কিনে ইউজ করা, ইট সলভস ইয়োর লাইফ আর কি, এবং কিছুটা ট্রেনিং, ভয়েস ট্রেনিং আর কি। আচ্ছা, এবার ভয়েসে ধরুন ড্যামেজ হয়েছে, সিঙ্গারদের ক্ষেত্রে আমরা খুব কমনলি শুনি নডিউলস। হুম। এবার এই ধরনের ড্যামেজ হলে হাউ অফেন ইজ ইট পার্মানেন্ট? নডিউলস মানে হচ্ছে এই দুটো আমার ভোকাল কর্ড, এই দুটো আমার ভাইব্রেট করছে, করে আমি কথা বলছি, এদের কোনোদিনই কিন্তু ঘষা লাগার কথা নয়। সো তারা যখন ঘষা খাচ্ছে, পায়ে নতুন জুতো পরলে যেমন কড়া পড়ে, ফোসকা। ফোসকা পড়ে, কড়া পড়ে, তেমনি ভোকাল কর্ডে ঘষাঘষি খেয়ে নডিউল হয়। আই সি। সো ফার্স্ট থিং আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরা ফুলে আছে বলেই কাছাকাছি চলে এসছে, সেই ফোলাটা কিছুটা কমানো, এবং টেকনিক, দের ইজ সাম, মাস্ট বি সাম রং টেকনিক ওয়ার দে আর রাবিং। তো স্পিচ থেরাপি এবং গলার এক্সারসাইজ এবং ওষুধ দিয়ে এদেরকে সারানো দরকার। এবং তাদেরকে এটাও বলে দেওয়া যে এগুলো যদি তারা না মেনে যায়, না তো আমার সময় নেই, আমার এই আছে ওই আছে, আমি 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 পারবো না আমি এগুলো করতে, তাহলে দে উইল বিকাম পার্মানেন্ট, দেন ইউ রিকোয়ার এ সার্জারি। এই কথাটা বললেই তারা বেশ লক্ষ্মী ছেলের মতো, লক্ষ্মী ছেলের মতো সুন্দর সকাল বিকেল করতে হয়। তবে সেইং দ্যাট আই হ্যাড টু অপারেট মানে ফিউ টাইমস ইন মাই লাইফ, যেখানে আমি বলেছি যে আমি আপনাকে অনেকবার করে বলেছিলাম এগুলো আপনি মেনে চলতে, আপনি মেনে চলেননি, তাই আমাকে বাধ্য হয়ে অপারেশনটা করতে হচ্ছে। কারণ এইবার আপনার গলা কাটতে হবে। মানে ওইগুলো না আসলে পুতপুতে থাকে, ধরো না পায়ে যে ঘষা খেয়ে, জুতো ঘষা খেয়ে যে কড়াগুলো পড়ছে, সেটা তো প্রথম দিকে নরম থাকে, এবং তুমি যদি ঘষা খাওয়াটা বন্ধ করতে পারো তাহলে চলে যায়। কিন্তু অ্যাট সাম পয়েন্ট দে বিকাম ফাইব্রোটিক, করা হয়ে যায়, তখন তো আর না কাটলে যাবে না আর কি। দেন সার্জারি বিকামস ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্গারদের ক্ষেত্রে ইটস এ কাইন্ড অফ ক্যারিয়ার এন্ডিং ইয়ে আর কি, মোটামুটি। আমরা মানে যদি নডিউল সিঙ্গারদের ক্ষেত্রে পারসিস্ট করে যায় তাহলে তো হয়ে গেল। মানে আপনার ধরে নিন আপনি লতা মঙ্গেশকর, আপনার এতটা ভোকাল কর্ডটা আপনি ইউজ করেন, কিন্তু এইখানে একটা করা হলো, তো এই দুটো থেকে গেল, তো ট্যাম্পেন হয়ে গেল, ভাইব্রেশন, আর পুরোটা ভাইব্রেট করছে না, আপনার এইটুকু ভাইব্রেট করছে, তো রেঞ্জটা তো আপনার প্রায় মানে 2/3 কমে গেল অটোমেটিক্যালি। সুতরাং সবকিছুই এফেক্টেড হয়ে গেল। তো এই ক্ষেত্রে মানে যে আমরা আমরা আসলে সিঙ্গারদের ক্ষেত্রে গলায় ছুরি চালাই না আর কি, মানে মানে আনলেস উই আর পুশড এগেনস্ট দ্য ওয়াল, এবং সেখানেও লেজার ইউজ করি আর কি, মানে যাতে চেষ্টা করি, কারণ একটা স্কারলেস সার্জারি তো হয় না কখনো, তো মানে একটা কোথাও কাটলে একটা তো কিছু থেকেই যাবে, এবং সেটা জেনেই, সুতরাং আমরা চেষ্টা করি যতটা সম্ভব মানে অন্যান্য টেকনিকে সিঙ্গারদের ভালো করা, তাদেরকে ওইভাবে করা আর কি। জুলিয়ান রোজের একটা ইয়ে আছে, সাউন্ড অফ মিউজিক, তো তখন একটা ভোকাল কর্ড স্ট্রিপিং বলে একটা অপারেশন ছিল, তো শি আন্ডারওয়েন্ট দ্য ভোকাল কর্ড স্ট্রিপিং অ্যান্ড দ্যাট এন্ডেড হার ক্যারিয়ার। তুমি যদি মনে করে দেখো, অ্যাট সাম পয়েন্ট
ওই ইয়ের পরে আর কি ওই সাউন্ড অফ অভিনয় করতে দেখেছেন, গান কিন্তু উনি আর গান নেই, কারণ দ্যাট এন্ডেড হার ক্যারিয়ার। এবার ধরো না ইয়ে করতো, মেরিলিন মনরো যে শো করতো, দে ওয়েন্ট অন রোড ট্রিপ, যেগুলো ভয়ঙ্কর হয় আর কি। তো রোড ট্রিপে গেলে উনি যেটা করতেন হচ্ছে এরকম 2 দিন পারফর্ম করলেন, তারপর থার্ড দিনটা গ্যাপ নিতেন। মানে সোমমঙ্গল যদি শো থাকে, বুধবার দিন গ্যাপ করে বৃহস্পতিবার দিন আবার একটা শো, আবার শুক্রবার দিন গ্যাপ দিয়ে আবার পরের সোমবার আর কি। এইভাবে ইয়ে করতে, কিছুটা রেস্ট দিলেই আপনা থেকে কিছুটা রিজুভিনেটেড হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত কৌতূহলের একটা প্রশ্ন করি। এই ভয়েস ইউজারদের ঠান্ডা জল খাওয়া, এবার এটা অনেকেরই ধারণা যে ইনফ্যাক্ট আই হ্যাভ বিন আ ভয়েস ইউজার ফর মোর দ্যান 20 ইয়ার্স। আমার ভয়েস টাইম ইজ মাই ক্যারিয়ার, দ্যাটস হাউ আই মেক লিভিং। আমি ঠান্ডা জল ছাড়া খেতে পারি না, মানে আমার লিটারালি রুম টেম্পারেচার জল খেতেই ইচ্ছে করে না। আমি সারা জীবন ঠান্ডা জলই খেয়ে এসেছি, আর লোকে শকড হয়ে যায় যে হ্যাঁ তুমি ভয়েস ওভার করো, তুমি ঠান্ডা জল খাচ্ছ। ঠান্ডা জল সত্যিই গলাকে এফেক্ট করে? এই মানে থ্যাঙ্কস ফর ব্রেকিং ওয়ান অফ দ্য মিথস আর কি, যে এগুলো আসলে অত ক্ষতিকর নয়। মানে লোকে বলে না ডাক্তারবাবু তাহলে কি কি খাওয়া বারণ, বললাম কোনো কিছুই খাওয়া বারণ নয়। তখন তাহলে আইসক্রিম, ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বারণ। আমি বলি না, মানে এক্সট্রিম অফ টেম্পারেচার অ্যাভয়েড করা ভালো আর কি। মানে মানে একদম বরফ চিবিয়েও খাবেন না, আর প্রচন্ড একদম গা মুখ পুড়ে যাবে এরকম গরমও খাবেন না। সো দ্য মিডল রেঞ্জ ইজ ওকে, অ্যান্ড ইফ ইউ আর ইউজ টু ইট। আদারওয়াইজ এগুলো যেগুলো করে হচ্ছে, দ্য হাইড্রেশন ইজ ইম্পর্টেন্ট। বারে বারে জল খাওয়াটা ইম্পর্টেন্ট। জল না খেলে মুশকিল আছে। সেখানে যদি হাতের কাছে ঠান্ডা জল থাকে তাহলে সোবি ইট, মানে তাই বলে ঠান্ডা জল খেতে বলছি না, অনেককে আবার এই করে আবার গলা করে আমার কাছে ধরবে পড়ে। কিন্তু if you are performing, there should be a bottle of water next to you, including a sipper এবং sips of water, মানে ঢকঢক নয়, মানে গলাটা যেন ভিজে থাকে সব সময় আর কি। এবং তাতে টেম্পারেচারটা ডাজন্ট ম্যাটার আনলেস দে আর এক্সট্রিমস অফ টেম্পারেচার। ইনফ্যাক্ট গার্গল করার কথাও অনেক ভয়েস ইউজার্সরা বলেন, কিন্তু আজকাল আমার মনে হয় নুন জল দিয়ে গার্গল করতে বারণ করে। না না, একদম না। ভয়েস আর্টিস্টদের গার্গল করা বারণ। তার কারণ হচ্ছে গার্গেলের জলটা তোমার ল্যারিংসটা এখানে, ল্যারিংস অব্দি পৌঁছবেই না। এবং আমাদের যেটা হয়, আমাদের সহজাত ট্রেনিংয়ে, আমাদের ছোটবেলা থেকে দেখেছি, আমাদের পাশের বাড়ির দাদু একটা গার্গেল করতো সকালে, ভুবন বিদারি একটা শব্দ গা করে, সারা পাড়া কাঁপতো আর কি। এটা করলে যেটা হবে হচ্ছে এমনি গলাটা খারাপ আর কি, তার মধ্যে আবার অত জোরে আওয়াজ তৈরি করলে গলাটা যাবে। সুতরাং খুব কমনলি আমরা শুনি আর কি যে ডাক্তারবাবু আমার গলাটা একটু বসে বসে যাচ্ছিল, আমি একটু গার্গল করলাম, তারপর একদম বসে গেল। তো স্বাভাবিক আর কি, শুয়েই পড়লো আর কি। স্টিম ইনহেলেশন বা ভাপ নেওয়া, জলের ভাপ নেওয়াটা, ওটা ল্যারিংস অব্দি যাচ্ছে। কিংবা আজকাল লোকে নেবুলাইজার মেশিনে ওই জাস্ট স্যালাইন দিয়ে কোল্ড স্টিম বলে যেটাকে, সেটাও অনেকে ক্যারি করে, সেটাও হেল্পফুল। গার্গেল যেন করবেন না প্লিজ। আর এখানে একটা বলে রাখি, আপনি জানি না এরম ইডিওটিক জিনিস আপনি কখনো শুনেছেন কিনা, এটা আমার এক ক্লাসমেট করেছিল। তার ঠান্ডা লেগেছিল, একটু কাশি টাশি হচ্ছে, আর তার মাথায় আছে যে নুন জল দিয়ে নাকি গার্গেল করলে ঠিক হয়ে যায়। এই ছেলে হি ক্রিয়েটেড আ স্যাচুরেটেড সল্ট ওয়াটার সলিউশন। স্যাচুরেটেড সল্ট ওয়াটার সলিউশন হচ্ছে আপনি জলে এত নুন মিশিয়েছেন যে আর নুন দিলে সেটা গুলবে না জলের মধ্যে, দিয়ে সেটা দিয়ে গার্গেল করে। তাহলে 7 দিন কথা বলতে পারে না, একদমই একদমই তাই হবে আর কি। এবং গরম নুন এমনি সাধারণ মানুষ যারা কিনা ভয়েস আর্টিস্ট নয়, যাদের গলা বেঁচে খেতে হয় না, তাদের যদি গলায় ব্যথা হয় তাহলে গরম নুন জলে গার্গেল। ঈষদুষ্ণ ফুটন্ত গরম জল, ঈষদুষ্ণ গরম জল, বাংলাদেশ থেকে প্রেসক্রিপশন পেলে লেখা থাকে কুসুম কুসুম গরম জল। আমার খুব ভালো লাগে দেখতে, ইটস আ ভেরি নাইস চয়েস অফ ওয়ার্ড। কুসুম কুসুম জলে একটু লবণ দিয়ে গার্গেল করবেন, তো দ্যাটস দ্য, মানে তাহলে গলা ব্যথাটা অনেকটা কিছুটা কমতে পারে আর কি। কিন্তু ভয়েস আর্টিস্টদের একদম নয়, ভয়েস আর্টিস্টদের যেন গার্গেল না করে। আমাদের কণ্ঠস্বরটাই অনেক সময় আমাদের পরিচয়।
ওই যে গানের লাইন ছিল, মেরি আওয়াজ হি পেহচান হ্যায়। আর এই কণ্ঠস্বরের নানান সমস্যা নিয়ে আপনাকে সাহায্য করতে পারে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ, কারণ তারা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করে চলেছে। ভয়েস মডিউলেশন, স্পিচ থেরাপি, ভোকাল জিম, এই সমস্ত কিছুর জন্যই তাদের কাছে রয়েছে এক্সপার্টস যারা আপনাকে সাহায্য করতে পারে। তো রিচ আউট টু দ্য বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ। তাদের নেটওয়ার্কে যে কোনো হাসপাতালের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, একটা জিনিস জানতে পেরে আমি খুব আশ্চর্য হলাম যে এখনকার বাচ্চাদের মধ্যে স্পিচ আর হিয়ারিং এর সমস্যা তো হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে নাকি এয়ারওয়ে রিলেটেড সমস্যাও আস্তে আস্তে বাড়ছে। একদমই। এয়ারওয়ে রিলেটেড সমস্যা মানে এয়ারওয়ে মানে নাক থেকে লাংস অব্দি একটা এয়ারওয়ে। তো যেটা আমি এর আগে বলেছিলাম আর কি, অ্যালার্জি বাড়ছে, তার প্রাদুর্ভাবও বাড়ছে। আমরা এটা জানি যে যেসব বাচ্চাগুলো ধরে নিন গ্রামে ধুলো, সারাদিন ধুলো, কাদা গোবর মেখে বড় হয়, তাদের কিন্তু এই সমস্যাগুলো খুব একটা হয় না। না, এটা কিন্তু আমরা যারা আমাদের ছেলে মেয়েদের কথায় কথায় স্যানিটারি ওয়াইপ দিয়ে হাত মুছিয়ে দিচ্ছি, এটা কিছুটা যুগের দোষ আর কি। মানে আমরা আমাদের বাচ্চাদের যে কথায় কথায় হাত ধুইয়ে দিই, নানা রকম সাবান, নানা রকম স্যানিটাইজার, তাতে তাদের কিন্তু ইমিউনিটিটা অত ভালো ডেভেলপ করছে না। বড্ড বেশি পরিষ্কার, বড্ড বেশি পরিষ্কার থাকছে, এবং তারা খুব বেশি তাদের নাক বন্ধ থাকে। তারপর তাদের আমরা নানা রকম নরম নরম খাবার, লুচি, পায়েস, কেক, বিস্কিট, চা, এই নানা রকম কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যেগুলোতে চিবোতে হচ্ছে না, তাকে না চিবোলে, চিবিয়ে খেলে আমাদের মিড ফেসের গ্রোথ তাদের হচ্ছে না, এবং তাদের টনসিল এবং অ্যাডিনয়েড নাকের পেছনে যেটা থাকে সেটাও রয়ে যাচ্ছে, এবং তাদের আস্তে আস্তে লাংসেও অ্যাজমা ডেভেলপ করছে। তো এই পুরো ব্যাপারটা একটা মানে কিছুটা যত দিন যাচ্ছে আরো ঘনীভূত হচ্ছে আর কি, এবং সত্যিই তাদের এয়ারওয়ে প্রবলেম হচ্ছে। তবে আরেকটা সেপারেট গ্রুপ আছে এয়ারওয়ে, যেটাকে বলি আমরা স্টেনোসিস। সেটা খুব রেয়ার, ভীষণ রেয়ার। সেটা তাদেরই হয়, সেই সব বাচ্চাদের কিছুটা তো জন্মগত হয়, এগেন এক্সট্রিমলি রেয়ার। আরেকটা হচ্ছে যেসব বাচ্চাদের দীর্ঘদিন ওই কোনো একটা কারণে ভেন্টিলেশনে থাকতে হয়, ওই টিউবটা ইরিটেট করে না অনেক সময় ট্র্যাকিয়াটা ছোট হয়ে আসে। এটা খুব মুশকিল ট্রিট করা, মানে অপারেশন এবং সব কিছু মিলিয়ে খুবই, এটা আমাদের কাছে এখনো একটা মানে হেরে যাওয়া এবং জেতা মধ্যিখানে একটা কঠিন লড়াই চলে। তো চেষ্টা চলছে, সারা পৃথিবীতেই চলছে, আমাদের এখানেও চলছে। হয়তো একদিন জিতবো আমরা, কিন্তু এই মুহূর্তে আমরা খুব বেশি যে সফল হচ্ছি তা নয়। মানে আপনি বলছেন যে এই ব্রিদিং টিদিং গুলো ভালো রাখতে গেলে একটু শক্ত ফল, বা আমরা যে ছোটবেলায় উনুনে সেকা ভুট্টা খেতাম, এই জাতীয় জিনিস খুব একদম, যেটা মানে যেটা ভালো করে চিবিয়ে খেতে হবে আর কি। মানে সেখানে গলা ভাত, মানে যত শক্ত খাবার থাকবে আর কি, যেটা তোমাকে কটাক করে চিবোতে হবে, করতে হবে, তত তোমার ফেসটা ডেভেলপ করবে। মানে আমরা আমরা যেভাবে ডিজাইনড হয়েছিলাম, আমরা তো গাছ থেকে ফল ফল পেড়ে খাওয়ার মতো ডিজাইনড হয়েছিলাম। এখন ন্যাচারালি যেটা হচ্ছে আর কি, যে আস্তে আস্তে সব কিছুই প্লাস্টিকের প্যাকেটে ছিঁড়ে যেগুলো খেতে হয়, সেগুলো মানে ন্যাচারালি আমাদের খুব একটা কড়াক করে চিবোতে হচ্ছে না। সুতরাং আমাদের এই মুখটা খুব একটা ডেভেলপ করছে না আর কি। তার থেকে আস্তে আস্তে দাঁতটা উঁচু হচ্ছে, মুখটা ইয়ে হয়ে যাচ্ছে, সেখানে নাকটাও বন্ধ হয়ে থাকছে সবসময়। তো দিজ আর অল কনসিকুয়েন্সেস অফ দ্যাট কন্ডিশন। জীবন থেকে মনে পড়লো, আমার ছোটবেলায় মামস হয়েছিল, খুব আনন্দ হয়েছিল, কারণ ডাক্তার বলেছিল ওকে চুইংগাম খেতে হবে। তো আমার বিছানার পাশে 1 বোতল চুইংগাম রাখা থাকতো, এত বড়। এর থেকে আনন্দের আর কি হতে পারে আর কি। আচ্ছা, ওয়্যারলেস ইয়ারবাডস এর ব্যবহার বাড়ছে, এর থেকে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ এবং না। একটা হচ্ছে বার্ডসে অ্যাজ সাচ ক্ষতি কিছু করে না। প্রবলেম হচ্ছে যে বার্ডসগুলো একটু সস্তার দিকে আর কি, তাতে কানে যদি সিলিংটা ঠিক মতো না হয়,
এবং আশেপাশে ধরুন আপনি ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, আশেপাশের কথাবার্তা যদি ঢুকতে শুরু করে, তখন তুমি যেটা করবে হচ্ছে তুমি ভলিউমটা বাড়িয়ে দেবে, তাতে ড্যামেজটা শুরু হয়। তো একটু ভালো যে কোম্পানিগুলো, তাদের একটা নয়েজ ক্যান্সেলেশন আছে, মোবাইল ফোনে কিন্তু বলে দেয় যে এরপরে একটু ডেঞ্জারের ওপরে যাচ্ছে আর কি, তখন সেটা বলে দিলে ঠিক আছে। যদি না বলে তাহলে একটা রাফ আছে, যে ধরে নাও তুমি যেটা শুনছো কানে ইয়ারবাডে, সেটা আমি 1 মিটারের মধ্যে যদি আমি শুনতে পাই, তার মানে তোমার কিন্তু ইয়ারবাডটা ঠিক ফিটেড নয়, এবং তুমি এক্সেসিভ ভলিউম অথবা সাউন্ড লিক হচ্ছে এই 1 মিটার রেডিয়াসে মধ্যে যদি শুনতে পাও, তাহলে প্রচন্ড জোরে শুনছে তার মানে বেশ বিশাল জোরে শুনছে আর কি। তো সবসময় যেটা ভালো, আরেকটা জিনিস হচ্ছে যাদের কানের প্রবলেম থাকে তাদের ওই ইয়ার যে ইন দ্য ইয়ার যে ক্যানাল এটা থাকে, তাতে কানটা একটু ঘামে আর ভেতরটা গরম হয়, তাতে ব্যাকটেরিয়া গ্রোথটা হয় আর কি। তো ওভার দ্য ইয়ার ইজ অলওয়েজ বেটার। এবং যারা প্রফেশনালি করে আর কি, ক্যান্স যেগুলোকে, তো যারা প্রফেশনালি ধরেন ওই টেলিমার্কেট এরিয়া, যারা সারাদিন ধরে কথা বলছে, সারাদিন ধরে শুনছে, তাদের আমরা সবসময় সাজেশন দিয়ে হচ্ছে ওভার দ্য ইয়ার শিফট করে যাও। এবং যাদের কানে সমস্যা হয় তাদেরও একই কথা বলি আর কি। মানে অ্যাজ সাচ যে ইয়ার ফোনে যে হচ্ছে তা নয়। আবার কি শুনছো সেটাও, মানে সারাদিন ধরে ভজন শুনলে খুব একটা কিছু হবে না বোধহয়, কিন্তু তুমি হার্ড রক ঘন্টাখানেক যদি প্রতিদিন শোনো, তাতে কিন্তু একটা লেভেলের ড্যামেজ করবে আর কি, সেটাও আছে আর কি একদিক দিয়ে। ওকে, কোভিড বা অন্য কোনো ভাইরাল ইনফেকশন সেরে যাওয়ার পরেও বেশ অনেকদিন ধরেই দেখা যায় যে অনেকের কাশি হচ্ছে, অন্য সমস্যা হচ্ছে, এগুলো ঠিক কোন পর্যায়ে আমরা সিরিয়াসলি নেব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কোভিডটাকে এদের থেকে আলাদা রাখি। কোভিড হচ্ছে একটা দানব আর কি, মানে আমি সিম্পল ভাইরাল ইনফেকশন, যে কোনো শুরু হয় নাক নন্দ, নাক দিয়ে জল পড়া, একটু গলা ব্যথা করে সারাটা শুরু হয় কিন্তু কাশি দিয়ে। মানে কাশিটা যখন এসে গেছে তার মানে হচ্ছে এবার এটা ঠিক হচ্ছে আর কি, ইটস গেটিং বেটার। সো দ্যাটস দ্য ন্যাচারাল প্রোগ্রেশন, ওটা নিয়ে ভাবার কিছু নেই। এবং ভাইরাল ইনফেকশন সম্বন্ধে যেটা বলা, সেটা হচ্ছে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করে না। রেস্ট, জল খাওয়া বেশি করে, ব্যথা হলে প্যারাসিটামল, এবং গরম জলের ভাপ নেওয়া, দরকার হলে টনসিলের যদি হয় তাহলে গার্গল করা, এই করেই কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর কি। তো সেই সময়টা কিন্তু তোমাকে দিতে হবে আর কি। কোভিড ইজ এ ডিফারেন্ট অ্যানিমাল অল টুগেদার। কোভিডে একটা লং কোভিড বলে একটা জিনিস আছে, আমরা আবিষ্কার করেছি, খুব খারাপ জিনিস। তো এই যে ন্যাচারাল যে এটা প্রোগ্রেশনটা, ভাইরাসে আরেকটা জিনিস হয়, পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়া বলি আমরা। সেটা হচ্ছে মানে ধরে নাও যেটা বললাম আর কি, ভাইরাল ইনফেকশন হলে রেস্ট এবং জল খাওয়া, রেস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। ওই সময়টা তুমি যদি রেস্ট না নাও, তাহলে একটা তোমাকে ভোগাবে প্রায়, এবং সেটা সপ্তাহ কেন মাস, এবং খুব খারাপ থাকলে সারা জীবন চলতে পারে আর কি। যে ওই একটা ম্যাচ আমি পাচ্ছি না, প্রচন্ড দুর্বলতা, গা হাত পা ব্যথা, যেটাকে কিনা এটা কিন্তু অনেক দিন অবধি কন্টিনিউ করতে পারে আর কি, যদি আসল সময়টায় তুমি ঠিকঠাক মতো রেস্ট না নাও। কোভিডের ক্ষেত্রে এটাই প্রায় 10 গুণ বেশি হয় আর কি। এবং লং কোভিড পুরোটা যে আমরা বুঝি তাও নয়, কিন্তু যেহেতু কোভিড একটা এক ধরনের ভাইরাল ইনফেকশন এবং খুব খারাপ ধরনের ভাইরাল ইনফেকশন, সেই একই জিনিসটাই পোস্ট ভাইরাল অ্যাস্থেনিয়াটা কিন্তু অনেকের মধ্যে আছে, এবং এখনো অনেকের মধ্যে পারসিস্ট করছে আর কি। এগুলো যে আমরা সবসময় যে সবকিছু বুঝেছি তা নয়, মানে দে হ্যাভ মাচ ডান সাম ড্যামেজ অ্যাট এ ভেরি প্রাইমাল লেভেল আর কি। কোথাও একটা খুবই ড্যামেজ করে দিয়েছে, যাতে কিনা সে ভালো হচ্ছে না কিছুতেই, লাংস থেকে শুরু করে সবকিছুই। আচ্ছা, অভয়াকাণ্ডে আমরা দেখেছি চিকিৎসকরা হাসপাতালের গণ্ডির বাইরে বেরিয়ে প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদে আপনিও সামিল হয়েছিলেন। ফাইল এখন নতুন করে খোলা হচ্ছে, তদন্ত আবার হবে, আপনি এই ব্যাপারটাকে এখন কি চোখে দেখছেন? প্রথম কথা হচ্ছে বেশ কিছুদিন তো আমাদের পুরো হতাশার মধ্যেই কেটেছিল আর কি, কিন্তু আমরা হাল ছাড়িনি। তার কারণ আমি মনে করি এটা হচ্ছে দ্য ক্রাইম অফ দ্য সেঞ্চুরি।
এই এই শতাব্দীতে মানে আমরা ওই ইয়ে পড়ি না, পুরোনো দিনে 100 বছর আগে এই খুনটা হয়েছিল, এখনো লোকে রেমিনিসেন্ট করে, দিস ইজ ওয়ান অফ দোজ। এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। সুতরাং এটা নিয়ে লোকে প্রায় সামনের 100 বছর ধরে ইয়ে করবে, এবং তার থিওরি আসবে, কাউন্টার থিওরি আসবে। এবং ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে প্রথম 3 দিনে পুলিশ এবং প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ মিলে যে সাক্ষ্য প্রমাণ লোপাট করে দিয়েছিল, তাতে পরের রাস্তাটা খুবই কঠিন হয়ে গেছে। তো এইবার আবার 2 বছর বাদে আবার করে খোলা হচ্ছে, তাতে প্রাইমারি ক্রাইমের কতটা কি হবে আমি জানি না। তবে যে লার্জার কনস্পিরেসি, যেটা পেছনের ঘটনা, দুর্নীতি যেটা, সেটাতে তো গুচ্ছ গুচ্ছ প্রমাণ আছে। তাতে অনেকেরই জেলে যাওয়া উচিত, এবং দীর্ঘদিন এটার বিচার না পাওয়া অব্দি আমরা বোধহয় পুরোপুরি শান্তি পাবো না। এটা আমাদের একটা গলার কাঁটা, খচখচ করে যাচ্ছে সময়, কোনোদিনই যাবে না যতদিন না একটা অন্তত ইয়ে জায়গায় আসতে পারে আর কি। আমি ইএনটি বলেই কি গলার কাটা? আবার অন্য কিছু মাথায় হলো না, আমি ভাবলাম। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্র তো এখন আস্তে আস্তে কর্পোরেট হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে পেশেন্টকে একেবারে টপ প্রায়োরিটি দেওয়াটা এখনো কতটা সম্ভব? এটা একটা এটাতে আমরা মনে করি যে আমরা পেশেন্টের দিকে আছি, মানে উই আর দ্য নিয়ারেস্ট টু দ্য ট্রাস্ট। সেটা দিনকে দিন খুব কঠিন লড়াই হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ আমাদের সবসময় পেশেন্টের কথা ভাবতে হবে। এবং এটা যে সম্ভব হয় আমি বলবো না, কারণ এই যে সিস্টেমটা, এটা তো আমরা ডিসাইড করিনি। এটা যারা ভোট পেয়ে যেতে, যারা মন্ত্রী হয়, যারা কিনা তাদের অ্যাডভাইসার, তারা তো ডিসাইড করে এটা। আমরা এর মধ্যে থেকে যতটা সম্ভব ফাইট করি। একটা প্রথমেই যে নিয়ে কথা হচ্ছিল, একটা ওই এনএইচএস নিয়ে কথা হচ্ছিল। ভারতবর্ষে আউট অফ পকেট মানে কি, একটা ইন্স্যুরেন্স মানে আমাদের দেশে যে যেরকম ইন্স্যুরেন্সগুলো আছে, ইনক্লুডিং সরকারি যে ইন্স্যুরেন্সগুলো যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো সবই কিন্তু আপনি যখন ভর্তি হবে, কি তুমি যখন ভর্তি হবে তারপরে। কিন্তু একটা বিরাট অংশ আছে, আমি যখন যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, দেখিয়ে টেস্ট করাচ্ছি, করে ওষুধ কিনছি, এটাকে আমরা বলি আউট অফ পকেটস এক্সপেন্ডিচার। এটাতে প্রতি বছর, মানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হিসেব আছে, লক্ষ কোটি ভারতীয় তারা কিন্তু পভার্টি লাইনের তলায় চলে যাচ্ছে। এই যে টোটাল খরচটা হচ্ছে, এর মেজরিটিটা হচ্ছে কিন্তু দ্য মেডিসিনস, ওষুধ, মানে প্রায় 60% মতো। মানে আমরা হেলথ ইন্স্যুরেন্স বলতে এই দেশে যেটা বুঝি, দ্যাট ইজ বেসিক্যালি হসপিটালাইজেশন। কিন্তু মানে এনএইচএস এ যেমন আপনি ডাক্তারের কাছে দেখা থেকে, সেটা তো একটা হিউজ খরচ। তো সেই খরচটা কিন্তু আমাদের দেশে কোথাও কিন্তু ইন্স্যুরেন্সে কভার করা হয় না, এক্সেপ্ট ফর ইএসআই যে স্কিমগুলো আছে, কি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস যে স্কিমগুলো আছে, ওইগুলো ছাড়া কোথাও কিন্তু ক্লিনিক এটাকে কভার করা হয় না। এটা আমাদের একটা বড় ড্রব্যাক। এটাকে অ্যাড্রেস না করলে কিন্তু মুশকিল আছে। তো সেখানে আমাদের ডাক্তারদের কন্ট্রিবিউশন হচ্ছে 5 to 10%, বাকিটা হচ্ছে আইদার টেস্ট অথবা ওষুধ। তো সেইখানে আমাদের হাতে ম্যানিপুলেশনের জায়গা খুবই কম, অথচ পেশেন্টরা কিন্তু ভেবেই নেয় হচ্ছে আমার হাতেই 100%। এই যে ট্রাস্ট ডেফিসিটটা, এটা বোঝানোটা আজকালকার দিনে মানে আমাদের মেন যুদ্ধ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আর একটা খুব পপুলার প্রশ্নে আসি, টেকনোলজি। অনেকেই বলতে শুনবেন যে খুব বয়স্ক ডাক্তার কেউ একজন হয়তো, হ্যাঁ ও সব টেস্টের দরকার পড়ে না, নাড়ি ধরে বলে দেবে তোমার কি হয়েছে। আর এখনকার ডাক্তার একটা পেশেন্টের 10,000 টাকার টেস্ট লিখে দিল। হ্যাঁ, তো এই যে
টেকনোলজি, এইটাতে এই কমপ্লেনটা আপনিও শুনেছেন? এটাতে আমি যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে অনেক বড় বড় লোকের ব্যাপারে কিছু মিথ আছে, আরবান মিথ। এগুলো কতটা সত্যি আমরা ঐতিহাসিক তুমি হয়তো বলতে পারবে, আমি জানি না। যেমন বিধানচন্দ্র রায়, মানে লিজেন্ডারি ডাক্তার, তার সম্বন্ধে একটা আছে যে উনি একটা কোনো একটা বাড়িতে গেলে উনি করে শুকে বললেন এই বাড়িতে একটা টিবি হলেন, টিবি আছে। তো উনি শুকে টিবি ডিটেকশন করলেন। আমি জানি না এটা সত্যি কিনা, তো করলেন এবং তার ভিত্তিতে উনি কিছু ওষুধও দিলেন, তো তাতে রোগী খেয়ে ভালো হয়ে গেল। এবার সত্যি কথা বলতে কি, আমি তো বিধান রায়ের পায়ের নোকের যোগ্যও নই, কিন্তু টিভি দু একবার গন্ধ কিন্তু আমি পেয়েছি। তো তার ভিত্তিতে টিভির একটা গন্ধ হয়? একটা হয়, মানে একটা লং স্ট্যান্ডিং টিভির একটা গন্ধ হয়, ডায়াবেটিসের মানে এগুলো আছে আর কি, একটা কিটোন ব্রেথের গন্ধ হয়। তা আমি কিন্তু টিভির গন্ধ পেয়েছি। তো তার ভিত্তিতে যদি আমি টিবির ওষুধ দিই, টিবির ওষুধ মানে কিন্তু 6টা অত্যন্ত স্ট্রং অ্যান্টিবায়োটিক উইথ ম্যাসিভ সাইড এফেক্ট উইচ হ্যাজ টু বি গিভেন ফর 6 to 9 months, মানে 6 থেকে 9 মাস সেই ওষুধ যদি আমি দিই। এইটা কি ডটস? এটাই ডটস, হ্যাঁ। আচ্ছা। তো এটা যদি আমি দিই, তারপরে যখন মানে সেটা টিভি নয় বেরোবে আর কি, আমি তো সবসময় হব না, সুতরাং পেশেন্ট তো আমাকে বাঁশ নিয়ে তাড়া করবে, সামনে রাস্তা দিয়ে আমি দৌড়াবো, পেছন পেছন পেশেন্ট দৌড়াবে। সুতরাং আমাকে চেস্ট এক্স রে করতে হয়, আমাকে স্পুটাম করতে হয়, আমাকে নানা রকম এক গাদা সব নানা রকম ইমিউনোলজিক্যাল টেস্ট করতে হয়, যেগুলোর কিনা দাম। তো এটা কিছুটা না আমাদের পরিবেশগত আমাদের ওপর থ্রাস্ট হয়ে গেছে, কারণ আমাদের ওই জায়গাটাতেই করতে হবে। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমরা এই বুকে যে জল জমে, আমরা ক্লিনিকে পার্কাস করতাম, পার্কাশন, টাক 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 টাক, টপ 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 টপ, ওই জায়গাটা একটা একটা সিরিঞ্জ নিতাম, একটা ছুঁচ নিতাম, ঢোকাতাম, একটু জল বের হতো, জলটাকে টেস্টে পাঠিয়ে দিতাম, তাতে টিবি বেরোতো, ক্যান্সার বেরোতো, ডায়াগনোসিস হয়ে গেল, 10 টাকা, দ্যাটস ইট। এবার একজন ডাক্তার ওরকম করেছিল, করতে গিয়ে তাকে কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে 40 লাখ টাকা তাকে ফাইন করেছিল। কেন? যে কেন সে আল্ট্রাসাউন্ড গাইডেড করেনি। এবার আমরা কিন্তু আর আল্ট্রাসাউন্ড গাইড ছাড়া করব না, কারণ আমাদের কোর্ট বলে দিয়েছে, তো সিস্টেমটাই সেরকম হয়ে গেছে। 40 লাখ টাকা কে দেবে? তো আমাকে বেচলেও পাওয়া যাবে না। তো সুতরাং এই যে আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে সেটা একটা হাসপাতাল, ওষুধপত্র সব মিলিয়ে প্রায় 10,000 টাকার কিন্তু প্যাকেজ হলো, মানে 10 টাকাটা এখন আর 10 টাকা নয়, এখন 100 টাকা ধরো না, 100 টাকাটা কিন্তু 10,000 টাকা হয়ে গেল। এটা পরিবেশ করলো আমাদের ক্ষেত্রে। তো এটা কি আমরা তৈরি করেছিলাম? আমরা তো করিনি। কিন্তু ওই যে বললাম যে আমি হয়তো টিবির গন্ধ পেলেও আমি কিন্তু ওই টেস্টগুলো না করে টিবির ওষুধ দিতে পারবো না। তো সেটা কিছুটা আমাদের দুর্ভাগ্য, কিছুটা দ্যাটস হাউ দ্য ওয়ে ইট ইজ। বাট ইজ ইট অলসো মেকিং ডক্টরস লেজি? লেজি নয়, আমরা যেটা সবচেয়ে আমরা ভয় পাই, আমরা মাঝে মাঝে বলিও, কিন্তু লোকে কতটা বোঝে জানি না, আমরা আসলে ডিফেন্সিভ মেডিসিনটা প্র্যাকটিস করতে শুরু করেছে। ডিফেন্সিভ মেডিসিন হচ্ছে এমন একটি ডাক্তারি যেটাতে কোনোভাবে তোমাকে ফাঁসানো যাবে না ডাক্তারদের। সিরিয়াসলি আমি ডিফেন্সিভ ড্রাইভিং শুনেছি, এই ডিফেন্সিভ মেডিসিন না না, ডিফেন্সিভ মেডিসিন ইজ এ রিয়েল থিং। মানে ডান দিক বাদিক, মানে আলটিমেটলি কি হবে, মানে আলটিমেটলি দ্য কোর্ট অফ লয়ে গেলে ডাক্তারকে যেন কোনোভাবেই বলা যাবে না যে হি ওয়াজ নেগলিজেন্ট। কিন্তু সেটা কিন্তু সবসময় রোগীর ভালো হয় না, হ্যাঁ সেটাই বলছি, একদমই ভালো হয় না। কিন্তু সেইভাবেই আমরা, আমাদের সমাজটা সেই দিকেই যাচ্ছে আস্তে আস্তে, এবং এটা ভালো নয় আর কি। এই ট্রাস্ট ডেফিসিটটা যদি না কমানো যায়, এটা ডাক্তারদের জন্যও ভালো নয়, পেশেন্টের জন্য তো ভালো নয়ই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সব থেকে ভয়াবহ র্যাপিড ফায়ার রাউন্ড, ঠিক আছে? আচ্ছা, ডাক্তারদের ডায়াগনোসিস নাকি যে মুহূর্তে পেশেন্ট চেম্বারে ঢুকছে দরজা খুলে সেই মুহূর্ত থেকে শুরু হয়। তো পেশেন্ট যখন চেম্বারে ঢোকে প্রথম কোন জিনিসটা আপনি নোটিস করেন? কিভাবে হাঁটছে, তার সাথে কে আছে, তার ফেসিয়াল এক্সপ্রেশন কিভাবে আছে, তার শরীর কথা বলা দিয়ে সে কোন দিক থেকে আসছে, সে কি অনেক দূর থেকে আসছে নাকি দক্ষিণ কলকাতা থেকে জাস্ট ঘুরে গেল, এই সবই হচ্ছে আমাকে বলে যে হাউ এমার্জেন্সি ইট ইজ, কতটা ক্রনিক আছে, সে কতটা কষ্টে আছে, তার মাথা ঘুরছে কিনা, তাকে ধরে ধরে আনতে হচ্ছে কিনা, এইগুলো আমাদের সাথে সাথে অ্যাসেসমেন্ট শুরু হয় আর কি। ওকে,
একটা মেডিকেল মিথ যেটা চিরতরে হারিয়ে যাক আপনি চান? মেডিকেল মিথ চিরতরে হারিয়ে, নাক ডাকলে খুব ভালো করে আরাম করে ঘুমোচ্ছে আর কি, মানে অ্যাকচুয়ালি তার উল্টো। ঠিক উল্টোটা। কোন অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান বা অভিনেত্রীর সঙ্গে? নাসিরুদ্দিন শাহ। আ আমি আসলে নাসিরুদ্দিন শাহকে দেখেছি একবার। আমাকে একজন ফোন করে বললো, আমার এক দাদা অর্থোপেডিক্সে, বললো একটা পেশেন্ট আছে এরকম 5 স্টার হোটেলে, তুমি গিয়ে একটু ঘরে দেখতে পারবে না? না, আমি তো এরকম দেখি না, তুমি তো জানো। বললে দাঁড়াও আগে শোনো কে নাসিরুদ্দিন শাহ। হ্যালো, কখন? এখন গেলে হবে? আমি আমার গাড়ি নেই, কিন্তু আমি হেঁটে চলে যাচ্ছি। আচ্ছা, রোগীর মুখে শোনা সবচেয়ে অদ্ভুত কথা? আহ, আহ, অদ্ভুত কথা নয়, তবে ডেইলি আমাকে আগে প্রথম প্রথম ওই ওই ডিফারেন্সটা বুঝতে পারি। প্রথম প্রথম দাদা বলতো, তারপরে কাকু বলে, তারপরে জেঠু বলে, এখন রিসেন্টলি দাদু বলতে শুরু করেছে। হ্যাঁ, দাদু যাওয়ার সময় বলে বাচ্চাগুলোকে, দাদুকে প্রণাম করো। আমি দাঁত কর্মর করে বলি, আমি মোটেই তোমার দাদু নই। আচ্ছা, 30 বছর বয়সের আগে শেখা উচিত এমন একটা স্কিল? এই রে, লাইফ স্কিল যে কোনো, রান্না। ভেরি ইম্পর্টেন্ট। স্টেজে ওঠার আগে নার্ভাসনেস নাকি সার্জারির আগে টেনশন, কোনটা বেশি? একই বলবো, এটা একটা মেথড আছে। মাথার মধ্যে কি হতে চলেছে সেটা যদি বারবার ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে পুরো ব্যাপারটাই অনেকটা সহজ হয়ে যায়। তবে ওই আর কি, মানে ওই সময়টা কেউ ডিস্টার্ব করলে চলবে না, মাথার মধ্যে ওইগুলো স্টেপগুলো পরপর চিন্তা করা। জীবনের সেরা অ্যাডভাইস মানে অন্যকে নাকি আমি দিয়েছি? আপনি পেয়েছেন? আমি পেয়েছি, ওই যে আমার বাবা ডাক্তারবাবু। আচ্ছা, ওকে। এমন একটা খারাপ অভ্যেস যে এখনো ছাড়তে পারেননি? এই রে, আম, বেশি চিন্তা করা, আ দুশ্চিন্তা করা বেশি। ডক্টর বা অ্যাক্টর দুটোর মধ্যে কোনোটাই যদি না হতেন তাহলে কি হতেন? হাউস হাজবেন্ড। গুড চয়েস। এমন কোনো মেডিকেল স্পেশালিটি যা আপনি কখনোই বেছে নিতেন না? গাইনোকোলজিস্ট। আমাদের আমাদের করতে হতো, আমাদের ইন্টার্নশিপ করতে হয়েছে 2 সপ্তাহ মতো আর কি গাইনোকোলজিতে, এবং ওটার নাইটমেয়ার। আমি আমি কোনোদিন ফিরে যেতে চাই না বলে। ডক্টর অর্জুন দাশগুপ্ত আমাদের আজকের অতিথি ছিলেন। তার সঙ্গে কথা বলতে বলতে আমার প্রথমেই যেটা মাথায় এলো সেটা হচ্ছে, এত হাসি খুশি এত জোভিয়াল কোনো ডাক্তারের সঙ্গে আমার কিন্তু এর আগে ইন্টারাকশন হয়নি। এবং তার একটা কারণ সম্ভবত উনি শুধু ডাক্তার নন, উনি অভিনেতাও বটে। গলা শুনেই বোঝা যাচ্ছে যে উনি স্টেজে অভিনয় করেন, কারণ গলার মধ্যে ওই থ্রোটা আছে যেটা আমাদের সবাইকে শিখতে হয়েছে একটা সময়। আপনার জীবন, আপনার ক্যারিয়ারের কথা আপনি শেয়ার করলেন, এত কিছু আমাদের বললেন, এতটা সময় দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা নিয়ে আমি দীপ ফিরে আসবো সামনের সপ্তাহে আরেকজন গেস্টকে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিশ্চয়ই ভালো গল্পে ডুবে থাকবে। নমস্কার।